সম্ভব পড়ার। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। ভূত.কমের 36তম পর্ব, যেখানে আপনি ব্ল্যাক ম্যাজিকের কাহিনী নিয়ে এপিসোড শুরু করেছিলেন, সেখানে আপনি বলেছিলেন যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা তাদের ঘটনা শেয়ার করেন না। তাই আমি ইমেলটি লিখছি। এরপরে তিনি কতদিন ধরে আমাদের শোনেন এই সমস্ত বিষয়ে একটু কথা বলেছেন। তারপরে তিনি শুরু করেছেন এইভাবে: আমি একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। আমার স্বল্প অভিজ্ঞতায় আমি কুফরি কালাম বেশ কয়েকবার করেছি। এর মধ্যে আজকে কয়েকটি অভিজ্ঞতা শেয়ার করব। আমি এখন আর এগুলো করি না। এই পথ থেকে বেরিয়ে আসার কাহিনীও শেয়ার করব। আমি আমার নাম, ঠিকানা, পরিচয়, পেশা ও কর্মস্থানের নাম গোপন রাখার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং এই ঘটনায় ব্যবহৃত নামগুলো সবই ছদ্মনাম। শুধু এতটুকু সবার কাছে প্রকাশ করতে চাচ্ছি যে আমার বয়স খুবই কম বয়সে এই কাজ শুরু করেছিলাম এবং এর ভয়াবহতা সম্পর্কে অবগত হয়ে কোনো বড় ক্ষতি হওয়ার আগেই এগুলো ত্যাগ করেছি। আমার পরিচয় যেগুলো আপনি প্রকাশ করবেন না সেগুলো তারপরে তিনি তার পরিচয় দিয়েছেন। এবার তারপরে তিনি বলেছেন ঘটনায় চলে যাই। আগে বলি আমি কিভাবে ব্ল্যাক ম্যাজিকের ছোঁয়া পাই। আমি প্রথমে সাধারণ কাজের জন্য বই দেখে ইসলামিক আমল করতাম। আমি প্রথম আমার 2 সহপাঠীকে কুফরি কালাম করি। আমি যখন নতুন স্কুলে ভর্তি হই তখন আমার স্কুলের একজন শিক্ষক প্রাইভেট পড়ার জন্য সবাইকে ফোর্স করত। আমি তখন প্রতিবাদ করতাম এবং যখন প্রতিবাদ করতাম ওই স্যারেরই 2 ছাত্র মাসুদ ও রানা মিলে আমার নামে তার কাছে গীবত গাইত এবং নানান অপবাদ দিত। আমার অনেক দিনের বন্ধু রাজীবও বাধ্য হয়ে তার কাছে পড়তে গিয়েছিল। সে আমাকে এসে বলতো, মাসুদ ও রানা তোর নামে স্যারের কাছে অনেক আজে বাজে কথা বলে। মাসুদ ও রানা ক্লাসেও আমার সাথে বাজে ব্যবহার করত। তারা একজোট হয়ে এসব করত। এরপর আমি সিদ্ধান্ত নেই যে আমি তাবিজের মাধ্যমে তাদের মাঝে ঝগড়া লাগাবো। আমার বিশ্বাস ছিল যে তারা আলাদা হয়ে গেলে আমি একজনকে হাত করব। আমি প্রথমে তাদের বিচ্ছেদ করার জন্য একটি তাবিজ দিয়ে সেই তাবিজের নকশা করি, কিন্তু সেটা কোনো কাজ করেনি। ইউটিউবে কিছু কবিরাজ আছে যারা এসব বিষয়ে অনেক কিছু শেখায়। আমি তাদের ভিডিও দেখি কিভাবে 2 ব্যক্তির মাঝে তুমুল ঝগড়া লাগানো যায়। কেননা তখন আমার বিশ্বাস ছিল যে কুফরি কালাম কাজ করবেই। আমি গাছের বড় পাতা সংগ্রহ করে তাতে কুফরি তাবিজ লিখি এবং তাবিজের নিচে নিয়ম অনুসারে লিখি মাসুদ ও রানার মাঝে ঝগড়া লাগুক এবং সেটি জোড়া কবরের মাঝে পুঁতে দেই। উল্লেখ্য, তাবিজটি যে কোনো সময় পোতা যাবে, তাই আমি দুপুরে কাজটি সম্পূর্ণ করি এবং তাবিজ পোতাকালীন আমার কোনো সমস্যা হয়নি, কেননা সেটা ভর দুপুরে আমি পুঁতেছিলাম। কিন্তু এই কাজ করার পরে আমার সাথে কি ঘটতে চলেছে সে সম্পর্কে আমি অবগত ছিলাম না। সেই রাতে আমি স্বপ্নে দেখি এক অচেনা লোককে, যে কিছু বলে না, শুধু গোঙায়। মনে হয় যে সে আমার কিছু বলতে চায়। আমি আমার হাতে লাল দাগ দেখতে পেতাম, যেন কেউ নখ দিয়ে আঁচড় দিয়েছে, কিন্তু এই দাগের কোনো উৎস আমি খুঁজে পেতাম না। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। রাতে আমার ঘুম ভেঙে যায় হঠাৎ করেই। আমি তীব্র একটি সুগন্ধ পেয়ে রীতিমতো ভয় পেয়ে যাই। আমি বেড সুইচ প্রেস করে লাইট অন করে দেখি খাটিয়ার উপরে শোয়ানো একটি লাশ, যার কাফন পরানো কিন্তু মুখটি খোলা। লাশটি ছিল আমার স্বপ্নে আসা ওই অজ্ঞাত ব্যক্তির। আমি চিৎকার করতে চাই কিন্তু পারি না। আমার মুখটা যেন বন্ধ। লাশটির চোখ বন্ধ করাই ছিল, নাড়াচাড়া করছিল না। হঠাৎ আমার মুখ দিয়ে বেরিয়ে আসে সেই বাক্য, যে বাক্য প্রতি নামাজ শেষে আমি পড়ি। তারপর আমার কিছু মনে নেই। আমার ঘুম ভাঙে ফজরের আজানের শব্দে। আমার বাড়ির পাশেই মসজিদ। আমি দেখি আমার রুমের লাইট জ্বালানো, আর আমি মেঝেতে খাটের পাশে পড়ে আছি। রুমে আর কোনো লাশ নেই, নেই কোনো গন্ধ। কপালের একটা অংশ প্রচুর ব্যথা করছিল। বুঝতে বাকি রইল না যে আমি আমার মাথায় কোনো কিছুর সাথে ব্যথা পেয়েছি। আমি অজু করে নামাজ আদায় করি। আমি কয়েকদিন জ্বরে ভুগি। বাড়ির লোকেরা ভাবে সাধারণ জ্বর,
প্রায় 1 সপ্তাহ পরে ঠিক হয়ে যায়। ওই লোককে স্বপ্নে দেখা তারপর বন্ধ হয়ে যায়। সুস্থ হলে স্কুলে গিয়ে জানতে পারি মাসুদ ও রানার মধ্যে টাকা ধার করা নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে মাসুদ রানার সাইকেলের পাম্প ছেড়ে দেয়। সেই নিয়ে দুজনের মধ্যে তুমুল মারামারি। এই ছিল আমার করা প্রথম কুফরি কালামের ফল। তারপর আমার সাথে আর কিছু খারাপ ঘটেনি। আমার সাথে রাতে কি ঘটেছিল তার সাথে আমার করা ব্ল্যাক ম্যাজিকের যে সম্পর্ক আছে তা আমি বুঝতে পারিনি। যেহেতু আমার সমস্যাগুলো শেষ হয়ে যায়, তাই বলতে গেলে আমি প্রায় ভুলে যাই আমার পরিবারের অসম্মতিতে আমার মামা একটি বিবাহ করে। আমার মামির আগে বিয়ে হয়েছিল এবং একটি সন্তান ছিল যার নাম শুভ। আমার মামা শুভর দায়ভার নিয়ে বিবাহ করে। বিয়ের সময় শুভ ক্লাস 4-এ পড়ত। যেহেতু পরিবারের সদস্যদের অসম্মতিতে মামা বিবাহ করে, তাই আমাদের পরিবারে নেমে আসে অশান্তি, ভয়াল ছায়া। বলে রাখা ভালো, মামা বিয়ে করে 2018 সালে, আর প্রথম কুফরি কালাম করি 2019-এ। আমার মামি মোটেও ভালো মানুষ নয়। আমার মা আমার নানুর সাথে থাকে বলে যত সমস্যা। আমার মামা পরিবারের সদস্যদের অসম্মতিতে বিয়ে করে, তাই আমার মামা কেমন তা আমি আলাদা করে বুঝাচ্ছি না। শুভ ছাত্র হিসেবে খুবই বাজে। 6 বিষয়ে তার 3-4 বিষয়ের মধ্যেই ফেইল আসে এবং 2018-19-এ সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে অক্ষম হয়। ওর এমন পড়াশোনার কারণে মামা আর মামির মাঝে শুরু হয় অশান্তি। আর আমার মামিকে আমিও দেখতে পারি না, কারণ আমার নানা আজকে বেঁচে থাকলে আমার মামিকে মেনে নিত না, এবং আমার মামি আমার মায়ের সাথে যেমন খারাপ ব্যবহার করে আমার সাথেও তেমন ব্যবহার করে। মাঝে মাঝে আমার সাথে কথা কাটাকাটিও হতো। আমার নানুর দিন খুবই কষ্টে কাটছিল। কথাগুলো সংক্ষেপে বললাম। এসব কারণে আমি চিন্তা করি কুফরি কালাম করব, মামিকে শিক্ষা দিব। আমি এবার বই দেখে কুফরি কালাম করি। কুফরিটি ছিল ভয়ানক। এই প্রক্রিয়ার জন্য জিন চালান দিয়ে যে কোনো কাজ হাসিল করা যায়। আমার টার্গেট ছিল জিন চালান দিয়ে আমার মামা আর মামির মাঝে বিচ্ছেদ ঘটানো। নিয়ম অনুসারে আমি 21টি ভিন্ন কাগজে 21টি নকশা আঁকি। নকশাগুলো ছিল এমন, তারপরে তিনি নকশার বর্ণনা দিয়েছেন, সেগুলো আমি বলতে চাই না। এবং তারপরে তিনি বলছেন নকশার নিচে নিয়ম করে তিনি লিখেছিলেন যে অমুকের পুত্র অমুক এবং অমুকের কন্যা অমুকের বিবাহ বিচ্ছেদ হোক। অনেক সময় নিয়ে এই 21টি নকশা তৈরি করি। নিয়ম ছিল 7 দিন সন্ধেবেলা 3টি করে 7 দিনে 21টি নকশা দাহ করতে হবে নির্জন একটি স্থানে। 2 দিন কাজ করার পর একদিন শুভর গায়ে মামা হাত তোলে পড়াশোনার জন্য, এবং এই নিয়ে মামা মামির ঝগড়া লাগে। আমার মামি আমার মামার কাছে ডিভোর্স চায়। এসব দেখে আমি মনে মনে খুশি হই, কিন্তু ভাগ্য আমার মামিকে সাপোর্ট করে। 4 দিন আমি নিয়ম ঠিক মতো মানি। 4র্থ দিন নকশা দাহ করার পর আমার কাছে আরো 9টা নকশা ছিল। নকশাগুলো পোড়ানোর 5ম দিবসে আমি যে স্থানে নকশাগুলো রেখেছিলাম সেখান থেকে আমি আর সেগুলো খুঁজে পাই না। আমি সেগুলো খাতার ভেতরে রেখে আমার ড্রয়ারে তালা দিয়ে রেখেছিলাম, যার চাবি সর্বদা আমার কাছেই থাকতো। আমি ভয় পাই। ভয় পাওয়ার কারণগুলো ছিল নকশাগুলো আমার পরিবারের কারো হাতে পড়ার ভয়, এবং আরেকটি ভয় ছিল আমি জিন চালান দিয়েছিলাম। এখন কি সেই জিন আমার ক্ষতি করতে চাইছে? আর আমি ওগুলো যেভাবে রেখেছিলাম কারো হাতে পড়ার কথা না। পরের দিন বাড়ির বড়রা সমাধান করে শুভ নানুর বাড়িতে থাকবে এবং আমার মামা তার খরচ দেবে, অর্থাৎ শুভ তার নানার বাড়িতে চলে যাবে। এভাবে মামি আর মামার ডিভোর্স আটকে যায়। আমি ঠিকভাবে কাজ করলাম, সফলতা পেতে চলেছিলাম। হঠাৎ এসব ঘটনা কেন ঘটল, এই প্রশ্নগুলোর উত্তর পরের দিনই পাই। যে ঘটনাগুলো ছিল এই কাহিনী সবচাইতে এটার ইন্টারেস্টিং অংশ। আমার এক ভাইয়া আছে যার সাথে নাকি অনেকগুলো জিন থাকে। তিনি প্রবাসে থাকেন। তিনি আমাদের দেশে আসলে যদি আমাদের বাসায় আসেন তাহলে নানান তদবির করেন। তিনি ইসলামিক তদবির করেন, কুফরি করেন না। তার নাম কালাম। আমার মা আমাকে জিজ্ঞেস করে যে আমি কি কাউকে তাবিজ করেছি নাকি। আমি ভাবি সর্বনাশ, তাবিজগুলো আমার মায়ের হাতে পড়েছে। আমি তাকে খুলে বলি যে আমি কি করেছি। আমি শুধু মামাকে তাবিজ করার ব্যাপারটাই বলি। মা আমাকে বুঝান যে আমি ভীষণ অন্যায় করেছি। আমি মাকে জিজ্ঞেস করি তুমি কিভাবে জানলে? মা বলল
তোমার কালাম ভাই বলেছে। আমি অবাক হয়ে যাই, কালাম ভাই তো প্রবাসে। আমার মা বলল, তুমি তোমার কালাম ভাইয়ের সাথে কথা বলো, সে তোমার সাথে কথা বলতে চেয়েছে। পরে কালাম ভাই আমাকে জানায় যে তিনি সেদিন কুফরি কালাম যেদিন করেছি তার 2 দিন পরে মামা আর মামির ঝগড়া লাগে। কালাম ভাই জিনের মাধ্যমে তা জানতে পারেন এবং নকশাগুলো উদ্ধার করেন তিনি জিনের মাধ্যমে, এবং তা তিনি নষ্ট করে দেন। এবং তিনি জানান আমি খুবই বাজে কুফরি কালাম করেছি আর খুবই ভয়ানক, যেটি আমার ক্ষতিও করতে পারত। তিনি আমাকে বলেন, তোমার মা তোমাকে একটি তাবিজ দেবে, সেটি রাখো, না হলে ওই শয়তান তোমার ক্ষতি করবে। আমি তার কথা মতো তাবিজটি নেই। সে আমায় আরো বলেছিল যে আমি যে মাসুদ ও রানাকে কুফরি করেছি সেটাও তিনি জানেন। আমি সেদিন রাতে ভয় পেয়েছিলাম, তাও সে জানে। আমি জিজ্ঞেস করি, আমি সেদিন রাতে একটি খাটিয়ায় একটি লাশ দেখেছিলাম, ওটা কেন দেখলাম? কালাম ভাই বলল, তুমি যে জোড়া কবরে তাবিজ পুঁতেছিলে, ওই জোড়া কবর যাদের, তাদের মধ্যে একজনকে তুমি দেখেছিলে, যে নিয়মিত তোমার স্বপ্নে আসতো এবং বাস্তবে একদিন তুমি তাকে দেখলে। পরবর্তীতে তাবিজ নেয়ার পর আমার সাথে আর কিছু ঘটেনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। সবাই আমার জন্য প্রার্থনা করবেন, ঈশ্বর যেন আমায় ক্ষমা করেন। আমি এখন নিয়মিত নামাজ পড়ি আর আমি অনুতপ্ত, তাই আমাকে খারাপ চোখে দেখবেন না। এরপরে কিছু কথা তিনি লিখেছেন এবং বলেছেন যেটি আপনার জন্য, সো আমি সেটার পড়লাম না বা বললাম না। আমি বিশ্বাস করি যে এরকম ঘটনা আপনাদের কাছেও আছে এবং এরকম অনেকেই হয়তো অনুশোচনায় ভোগেন একটা ভুল করার জন্য, একটা ভুল সিদ্ধান্ত নেয়ার জন্য, এইরকম ভাবে কুফরি কালামের সাথে জড়িত হবার জন্য। আল্লাহ আপনাদের মাফ করুন এবং এই ধরনের জঘন্য কাজের উদ্যোগী আপনারা না হবেন, সেটাই আমি প্রার্থনা করব এবং সেটাই আমি চাইব। আশা করছি যে এই পথে আপনারা কেউ পা বাড়াবেন না, কারণ এই পথে শুধুই ভয়, শুধুই অস্থিরতা, শুধুই হারানোর ফলাফল। আর তাই চাই না আপনারা কেউ এই কাজটি করুন। হ্যালো এভরিওয়ান, আমরা আছি আপনাদের সাথে ভৌতিকতা নিয়ে, দ্য হরর স্টোরির সাথে। আপনাদের নতুন নতুন ভূতের গল্প এবং ভয়ানক সব কাহিনী শোনাতে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটা কেমন লাগলো সেটা জানাবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। একটি ইমেল, এবং ইমেইলে যিনি লিখেছেন তিনি শুরু করেছেন যেভাবে, সেভাবেই পড়ছি। কেমন আছেন রাসেল ভাই? জানি আপনি সব সময় ভালোর তলে। যাই হোক, এবার মূল কথায় আসা যাক। আমি পেশায় একজন ড্রাইভার। আমি অ্যাম্বুলেন্স চালাই, ঢাকাতেই থাকি। অ্যাম্বুলেন্স চালক বলে আমার কোনো প্রকার ভয় ছিল না। জীবনে কতবার মর্গ থেকে মরা লাশ নিয়ে কত জায়গাতে গিয়েছি, কিন্তু কখনো ভয় পাই নাই। আপনি জানেন, অ্যাম্বুলেন্সের সাথে একজন হেল্পার থাকে। বরাবরের মতো সেদিনও আমার হেল্পার ছিল। এইবার মূল ঘটনায় আসি। ঘটনা ঘটেছে 2013। সেদিন ছিল শুক্রবার। তাই আগের দিন রাতে ঢাকা উত্তরা আধুনিক হসপিটাল থেকে একটা লাশ নিয়ে কুমিল্লা দিয়ে লাশটা কুমিল্লায় রেখে ঢাকায় ঢুকতে ঢুকতে ভোর হয়ে যায়। তখন আমি কোনো রকম ভাবে গাড়িটি ঢাকা মেডিকেল কলেজের পাশে পার্কিং করে হেল্পারকে বললাম, ঠিক আছে, তুই ভালোভাবে গাড়িটা লক করে বাসায় চলে যা, আর ফোন বন্ধ করবি না, আমি কল দিলে চলে আসবি। আমার কথা শুনে হেল্পার মনটা খারাপ করে বলল, ওস্তাদ, আজকে শুক্রবার, বিকেলে একটু ঘুরতে যাব। আমি বললাম, বেশি কথা না বলে চলে যা, সময় মতো তোকে ফোন দেব। হেল্পারকে বিদায় করে আমিও চলে গেলাম আমার বাসায়। বাসায় ফিরে গোসল করে ঘুম দিলাম, মোবাইলটা অন করে শুয়ে পড়লাম। ঘুমানোর কিছুক্ষণ পরেই আমার মোবাইলটা বেজে ওঠে। তাই ঘুমের মাঝে এই ফোনটা রিসিভ করি। ফোনের ওপার থেকে বলে, লাশ নিয়ে যেতে হবে, আপনি একটু তাড়াতাড়ি গাড়িটি নিয়ে চলে আসেন ঢাকা মেডিকেল কলেজের মর্গে। আমি ওকে বলেই তাড়াতাড়ি করে বিছানায় উঠে ফোন করতে করতে আমার হেল্পারকে ডাকি। প্রথমবার ফোন রিসিভ করেনি আমার হেল্পার, তাই আমি জামা কাপড় পরতে পরতে আবার ফোন করি হেল্পারকে। তখন সে ফোনটা রিসিভ করে। আমি আমার হেল্পারকে বলি, তুই তাড়াতাড়ি মর্গে চলে আয়, আমি গাড়ি নিয়ে মর্গে যাচ্ছি। হেল্পার ওকে বলেই ফোনটা কেটে দিল। আমি মর্গে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে আমার মোবাইলে আসা নম্বরটাতে কল করি। ঠিক তখনই ফোন রিসিভ করে ওই লোকটা আমার অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়।
আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আজকে শুক্রবার, তাছাড়া আমি ঘুমিয়েছিলাম, ভাড়া মারার ইচ্ছে ছিল না, কিন্তু আপনার বারবার অনুরোধের কারণে আমি এসেছি। ঠিক আছে, আপনি আমার সাথে কথা বলেন, লাশ যাবে কোথায়, কিভাবে মারা গেছে আর কখন মারা গেছে। লোকটাকে জিজ্ঞেস করতেই খুব বেশি জোরে কান্না করতে থাকে আর বলতে থাকে যিনি মারা গেছেন উনি নাকি তার পিতা। কান্না করে বলতে থাকেন, আমার বাবা জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে জখম করে ফেলে যায়। ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। এই সুযোগে শত্রুরা আমার বাবাকে এইভাবে কুপিয়ে মারাত্মক আহত করেছে। এলাকার কিছু লোকজন তাড়াতাড়ি করে প্রথমে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার মারাত্মক আহত হয়েছে বলে জানিয়েছেন যে আপনারা তাড়াতাড়ি এখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান, এখানে এর চিকিৎসা করা সম্ভব না। তারা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠানোর নির্দেশ দেন। গতকাল সকালে লাশ মর্গে পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত লাশ নিয়ে আমরা গ্রামের বাড়িতে যেতে পারি নাই, শুধুমাত্র ফরেনসিক রিপোর্টের জটিলতার কারণে। তাছাড়া গতকাল অনেক বেশি লাশ থাকার কারণে আমাদের লাশের ময়নাতদন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আজকে শুক্রবার জুম্মার নামাজের পর লাশ পাব বলে আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ, তাই আমরা গাড়ি রেডি করে রাখছি। কথাগুলো বলতে বলতেই মসজিদের মাইকে জুম্মার নামাজের আজান শুনতে পাই। ততক্ষণে আমার হেল্পার চলে আসে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে। আমি আমার হেল্পারকে গাড়িতে বসে থাকার জন্য বলে গেলাম মেডিকেলের বাইরে। ঘড়ি ধরে 40 মিনিটের মাথায় হেল্পার আমাকে ফোন করে খুব কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, উস্তাদ আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন, আমার একা একা খুব ভয় লাগছে। আমি হেল্পারকে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে, তুই ভয় পাচ্ছিস কেন? আমি মর্গ থেকে বের হওয়ার সময় দুটি লাশ দেখে আসছি। ফরেনসিক বিভাগের ঠিক পূর্ব দিকে একটা খোলা ঘর আছে, যেটাতে শুধু ওপরে টিন লাগানো, চাল আছে, আর কোনো কিছু নেই, পুরোটা খোলা। বলে রাখা ভালো, ঢাকা মেডিকেল মর্গটা একটা সাইডে হওয়ার কারণে লোকজনের আনাগোনা খুবই কম। মর্গের দিকে যেতে একটা রাস্তা দিয়ে যেতে হবে, আবার বের হতে হলে সেই একই রাস্তা দিয়ে বের হতে হবে। শুক্রবার হওয়ার কারণে লোকজন ছিল না মর্গের আশেপাশে, শুধু দুজন মাত্র লাশ কাটা লোক আর একজন বুড়ি করে খালা ছিল। কিন্তু লাশ কাটা লোক দুজনে একসঙ্গে বসে গল্প করছিল ওদের রুমে বসে। তাই আমি যেখানে অ্যাম্বুলেন্সটা পার্ক করে রেখেছি সেই জায়গাটি ঠিক লাশ কাটা ঘরের পেছনে একটা জায়গা আছে, যেখানে সব লাশের গাড়ি পার্কিং করে রাখে। তো আমার হেল্পারের ফোন শুনে কেন যেন একটু সন্দেহ হলো, তাই আর দেরি না করে সোজা মর্গে চলে আসি। দেখি গাড়িতে বসে কাঁপছে। জিজ্ঞাসা করতেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে বারবার বলতে থাকে, ওস্তাদ আপনি চলে যাওয়ার পর আমি গাড়িতে গান ছেড়ে বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই হোগলা পাতায় মোড়ানো একটা লাশ নিয়ে চলে আসে একটা লোক। আমি একটু কৌতূহল বশত লাশের কাছে গিয়ে দেখার চেষ্টা করি। একটু পরে রুম থেকে বের হয় একটা বুড়ি, সাথে দুজন পুলিশ ও লাশের লোক। পাতায় মোড়ানো লাশটা খুলে বুড়িটা পুলিশকে বলছে, আর পুলিশ তার হাতে থাকা ডায়েরিতে নোট নিচ্ছে। আমি কাছে গিয়ে লাশের দিকে তাকিয়ে দেখি 10 কিংবা 12 বছরের একটা মেয়ের লাশ। মাথার অংশ পুরো থেতলে গেছে, পেটের ভুঁড়ি বের হয়ে গেছে, ভয়ানক দেখতে লাশটি। তাই আর দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে আবারও গান শুনতে থাকি। গানের আওয়াজ খুব কম থাকায় গাড়ির পেছনে 2 বার আওয়াজ শুনতে পাই। আওয়াজ ঠিক এরকমই ছিল যে গরু জবাই করার সময় যেরকম আওয়াজ আসে সেই রকম একটি আওয়াজ আমি শুনতে পাই, ক্লিয়ার শুনতে পেয়েছি। তাই আমি আপনাকে তাড়াতাড়ি ফোন দেই, আপনি চলে আসেন, ভয় লাগছে এটা বলে। হেল্পারের কথা শুনে তাকে আমি ধমক দিয়ে বলতে থাকি, কোথায় আওয়াজ, এমনি একটা ফালতু কথা বলছিস, এরকম করলে তুই চাকরি করতে পারবি না, মনে সাহস না থাকলে লাশের গাড়িতে চাকরি করা যায় না। আমি তাকে রেডি করার জন্য আমরা কিছুক্ষণ পরেই লাশ নিয়ে রওনা হব। 10 মিনিট পরেই লাশের লোক আমাকে ফোন করে বলে, ভাই যে পরিমাণ গরম পড়েছে, তাছাড়া 2 দিন ধরে মর্গে পড়ে আছে লাশ। আমি তাকে বললাম, ঠিক কিছু করার নাই, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে বের করে নিয়ে আসেন, তাড়াতাড়ি বের হব এখান থেকে। তার কিছুক্ষণ পরেই পুলিশের কাগজপত্র, ফরেনসিক বিভাগের ডাক্তারের সার্টিফিকেট সহ লাশ কাটা ঘর থেকে লাশ নিয়ে বের হচ্ছে তার ছেলে। আমি গাড়ি নিয়ে মর্গের গেট বরাবর
প্লেস করলাম। প্রথমে লাশটাকে একটি কাঠের কফিনে ঢুকিয়ে তারপর গাড়িতে তুলতে হবে। কফিন খুলে লাশ কাটা লোক দুজনে মিলে লাশটি কফিনে ভরে উঠিয়ে দিল। লাশটি কফিনে ঢুকানোর সময় ভালোভাবে লাশের দিকে তাকিয়ে দেখলাম গলার নিচে ঠিক বুকের ওপরে একটা কোপের দাগ, যেটাতে হামলাকারীরা কুপিয়ে মারাত্মকভাবে আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়। লাশের পুরো শরীরে রক্ত ছিল, কিন্তু গত 2 দিন হয়েছে বলে শরীরের সাথে রক্তগুলো শুকিয়ে গেছে এবং সেগুলো কালো হয়ে গেছে। পুরো লাশটি কেমন যেন কালো। লাশের পুরো শরীর ফুলে চেনা যাচ্ছে না, খুবই ভয়ানক দেখতে লাশটি। তাছাড়া লাশটাতে পচন ধরেছে, ফলে প্রচুর গন্ধ বের হচ্ছিল এবং আমি শরীর থেকে সেই গন্ধটা পাচ্ছিলাম। যাই হোক, সব কাগজপত্র ঠিকঠাক করে আমরা রওনা হলাম। তখন ঘড়িতে বিকেল 4টা বেজে গেছে। মেডিকেল মর্গ থেকে বের হয়ে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া পার করে শাহবাগ চত্বরে এসে অ্যাম্বুলেন্সটি সাইড করলাম। আমার অ্যাম্বুলেন্সে থাকা লাশের বড় ছেলেকে বললাম, ভাই, লাশ থেকে প্রচুর গন্ধ বের হচ্ছে, এই অবস্থায় চলতে থাকলে আমি বমি করে দেব। অনেক দুর্গন্ধ, পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে আসছে। আপনি গাড়ি থেকে নেমে কয়েকটি বডি স্প্রে আর কিছু আগরবাতি আর আতর নিয়ে আসবেন, না হলে এই লাশটি নিয়ে সিরাজগঞ্জ যাওয়া সম্ভব হবে না। তারপর লোকটা আমার কথা মতো সবকিছু নিয়ে আসলো। আমি গাড়িতে আগরবাতি জ্বালিয়ে পুরো গাড়িটা স্প্রে করে পুনরায় রওনা দিলাম। ঢাকা থেকে বের হতেই আশুলিয়া যখন পৌঁছাই তখন সন্ধ্যা। শুক্রবার হওয়াতে রাস্তা একদম খালি ছিল। আমি খুব দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছি, কিন্তু লাশের গাড়ি বলে কথা। দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছি, কিন্তু গাড়ি একেবারেই ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল। আমি আমার মতো করে গাড়ি চালাতে থাকি। সাভার, রপ্তানি, জিরানি বাজার, চন্দ্রামোড় পার হয়ে কিছু দূর যাওয়ার পর একটা ব্রিজ আছে। সেই ব্রিজে ওঠার সময় হঠাৎ করে আমার অ্যাম্বুলেন্সের গিয়ার কাজ করে না। অনেক চেষ্টা করে গাড়িটি ওপরে তোলার চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যক্রমে গাড়িটি পেছনে যেতে থাকে। তখন আমি কোনো উপায় না পেয়ে হেল্পারকে বলি, তুই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে চাকাতে একটা সাপোর্ট দে, না হলে গাড়িটি খাদে পড়ে যাবে। হেল্পার তাড়াহুড়ো করে কোনোভাবে সাপোর্ট দিল এবং গাড়িটি থেকে সবাই নেমে পুনরায় রওনা দিলাম। কিছুক্ষণ পর আমার হেল্পার বলে, ওস্তাদ, লাশ একা একাই নড়াচড়া করছে আর কফিন থেকে জোরে জোরে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি হেল্পারের কথায় কান না দিয়ে আমি সোজা চালাতে থাকি। অ্যাম্বুলেন্সটি গাজীপুরের কালিয়াকৈর পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে গাড়ি থেকে একটা কুকুর লাফ মেরে রাস্তায় চলে আসে। আমি কুকুরটিকে বাঁচানোর জন্য গাড়িটির হার্ড ব্রেক করি। আমি নিজেও খুব ভয় পেয়ে যাই। গাড়িতে থাকা লাশের বড় ছেলে গত 2-3 দিন তাদের চোখে কোনো ঘুম ছিল না, তাই গাড়িতে বসে এসির বাতাসে সে একটু ঘুমিয়ে নিচ্ছিল। আমি তাকে ডেকে বলি, ভাই, কি ঘুমিয়ে গেছেন নাকি? সে জবাব দেয়, না, ঘুমাইনি। আমার দিনে ঘুম হয়নি বলে জানতাম রাতে হয়তোবা চোখে ঘুম আসতে পারে, তাই বেশি করে পান আর সিগারেট 2 প্যাকেট নিয়ে রেখেছিলাম। আমার গাড়ি চালানোর বয়স শুরু থেকেই অ্যাম্বুলেন্স জগতে আছি। জীবনে কতবার কত রকম লাশ নিয়ে কত জায়গায় গিয়েছি, কিন্তু কখনো এরকম কিছু ফেস করিনি। এটাই আমার জীবনে প্রথম ভয় পাওয়ার মতো একটি ঘটনা। আমি বুঝে গেছি যে আজকে অনেক কিছুই ঘটতে পারে। গাড়ি যাচ্ছে যাচ্ছে, এদিকে একের পর এক ঘটনা ঘটতে থাকলো আমার সাথে। রাত যত গভীর হতে থাকে কেন যেন ততই নতুন নতুন এক একটা ঝামেলা ঘটতে থাকে। ভালো গাড়ি ঢাকা থেকে নিয়ে বের হলাম। মাঝপথে আমার গাড়িতে এমার্জেন্সি সাইরেনও বাতি চলে না। আর কিছুক্ষণ পর আমার গাড়িতে থাকা লোকটির মোবাইলে কল আসতে থাকে। যারা কল করছেন তারা সবাই লাশের আত্মীয় স্বজন। জিজ্ঞাসা করে, লাশের কবর, জানাজার কাপড় সবকিছু কমপ্লিট, শুধু আপনারা আসলেই জানাজা আর দাফন করে ফেলবো। তাদের কথা শুনে আমি আরো জোরে চালাতে থাকি। কিছু দূর যাওয়ার পর আমি নতুন কিছু আবিষ্কার করতে থাকি। গাড়ি চলছে, আমি স্পিডে চালিয়ে যাচ্ছি, তাতে সিরাজগঞ্জ পৌঁছাতে 4 ঘন্টার বেশি লাগার কথা নয়। 4 ঘন্টা চলে যাওয়ার পরও এখনো টাঙ্গাইল জেলা পার হতে পারি নাই। আমি গাড়িতে শুনতে পাই, আমি বুঝতে পারলাম যে গাড়ির চাকা ফেটে এই বিকট শব্দ হচ্ছে এবং কিছু দূর যাওয়ার পরে এই বিকট শব্দটি আমাদের কানে আসে। তাই নিজেই প্রথমে গাড়ির চাকাটা 4-5টা ঘুরে মোবাইল আলো জ্বালিয়ে দেখি গাড়িতে কোনো চাকা ফাটেনি। তাহলে কিসের শব্দ? একটা বিকট শব্দ হয়েছিল একটু আগেই। আমি মন থেকে সবকিছু ফেলে দিয়ে আবার গাড়ি চালাতে থাকি। 10 মিনিট রাস্তা গাড়ি চালিয়ে টাঙ্গাইলের এলেঙ্গা বাজার পার হওয়ার পর ঠিক যমুনা সেতুর আগে ভুয়াপুরের মাঝামাঝি একটি খালি জায়গা আছে, যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই। রাস্তার পশ্চিমে শুধু গাছ আর পূর্ব দিকে রেল লাইন। রাত তখন 12টার ঘরে।
বাইরে জ্যোৎস্নার আলোয় ঝলমল করছে পুরো দিক। হঠাৎ করে আবারও বিকট শব্দ কানে আসে। তখন কিন্তু আমি গাড়ি না থামিয়েই টানতে থাকি সামনের দিকে, কিন্তু গাড়ি একদমই সামনে যাচ্ছে না। বুঝতে পারলাম যে এবার সত্যি চাকা ফেটে গেছে। তাই গাড়িটি সাইড করে হেল্পারকে বললাম, নেমে দেখ কি অবস্থা। হেল্পার আমার কথা শুনে মনটা খারাপ করে, বলে, ওস্তাদ আমার খুব ভয় লাগছে, আমি একা নামতে পারবো না। আমি তখন বলি তাকে যে, ভাই লাশটি আপনার বাবার, আপনি যদি এরকম করেন তাহলে কিভাবে হবে। কিন্তু লোকটিও নামতে রাজি হচ্ছে না। আপনিও নামুন, হেল্পারও নামুক একসাথে। আমি বলার পরেও নামতে রাজি হচ্ছে না। তারপরেও আমি বারবার বলার পরে আমরা সবাই নেমে যাই গাড়ি থেকে, এবং পেছনের সাইডে বাম পাশের চাকা দেখলাম যে ফেটে গেছে, রিম থেকে টায়ারটা বের হয়ে গেছে। আমি ঠিক হেল্পারকে বললাম তাড়াতাড়ি করে চাকাটা খুলে ফেল, আর যে আলাদা চাকাটা আছে সেই চাকাটা লাগিয়ে ফেল। বলেই আমি একটুখানি বাথরুমের জন্য গিয়েছি। এদিকে হেল্পার আমাকে ডাকতে শুরু করে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, সমস্যা কি, ডাকছিস কেন? হেল্পার জবাব দেয়, গাড়ি থেকে লাশের কফিনটা বের না করলে এই চাকা বের করা সম্ভব হবে না। আমি কিছুক্ষণ চিন্তা করছি কি করা যায়। চিন্তা করেও লাভ নেই, করতে হবে। তাই আর দেরি না করে সোজা কফিনটি নামানোর চেষ্টা করি, কিন্তু কফিনটি এক চুলও নড়ে না। অনেকবার চেষ্টা করার পরেও নামাতে পারি না কফিনটি। তারপরে এক সময় নিচে নামাতে সমর্থ হই, এবং কফিনটা রেখে একটা এক্সট্রা চাকা লাগানো হচ্ছে। এরই ফাঁকে আমি পাশে থাকা রেল লাইনে গিয়ে বসে এবং মোবাইলটা টিপতে থাকি। হঠাৎ চোখে পড়ে লাশের কফিনে দেখি দুটি শেয়ালের মতো দেখতে মুখ এবং ঘোড়ার পিঠে অনেক লম্বা লম্বা পশমের দুটি শেয়াল কফিনে মুখ দিয়ে লাশটি কামড়ে খাচ্ছে। আমি তখন দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমরা দেখো না শিয়ালে কফিনে লাশ খাচ্ছে? তখন তারা অবাক হয়ে বলতে থাকে, আপনি শিয়াল দেখেছেন? এখানে তো কিছুই নেই। আমি তাদের দুজনের কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। আমি নিজের চোখে কি তাহলে ভুল দেখেছি? এটা কখনোই হতে পারে না। যাই হোক, গাড়িতে চাকা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এইবার লাশটি গাড়িতে তুলে রওনা হব। আমার হাতে থাকা সিগারেটটি মাটিতে ফেলে দেই। তাদের দুজনকে কফিনটি ধরে গাড়িতে তোলার জন্য বলি। আমরা তিনজন মিলে লাশের কফিনটি গাড়িতে তোলার সময় চেষ্টা করি, কিন্তু কফিনটি যতবারই গাড়িতে ঢুকিয়ে ঠেলা দেই ততবারই কফিনটি নিচের দিকে চলে আসে। আমি তখন সুরা পড়ে নিচের গা বন্ধ করে নিলাম। পুনরায় আবার চেষ্টা করে গাড়িতে তুলতে সক্ষম হই। লাশটি ঢুকিয়ে পুরো গাড়িতে আবারও বডি স্প্রে করে আগরবাতি জ্বালিয়ে গোলাপ জল ছিটিয়ে দিলাম। যমুনা সেতুর টোল প্লাজায় গিয়ে টোল জমা দিয়ে গাড়ি নিয়ে সেতুর ওপরে উঠতে শুরু করলাম। সেতুর মাঝখান বরাবর যাওয়ার পর আমি খেয়াল করি আমার বাম হাতের কবজিতে একটু ব্যথা অনুভব করছি। সাথে সাথে আমার মাথার ওপরে থাকা লাইটটি জ্বালিয়ে দেখার চেষ্টা করি কি হয়েছে। লাইট অন করে দেখতে পাই হাত থেকে তাজা রক্ত বের হচ্ছে। আমি ওদেরকে বুঝতে না দিয়ে গাড়িতে থাকা গামছাটা নিয়ে রক্ত মুছে গাড়ি চালায় সিরাজগঞ্জ শহরের উত্তরে গাজীপুর রোডে চলে আসি। আমি গ্রামের নামটা বলছি না। যাই হোক, অবশেষে লাশটি নিয়ে গ্রামে পৌঁছে গেলাম। তখন ঘড়িতে রাত 1:30। তখন থেকেই ঘুমিয়ে আছে গ্রামের লোকজন। হাতে গোনা কয়েকজন দাঁড়িয়ে আছে, সাথে একজন মসজিদের ইমাম সাহেব দেখতে পেলাম। লোকজন গাড়ি থেকে লাশটি নামিয়ে নিল। আর দেরি না করে বললাম, ভাই আমাকে আপনারা বিদায় করেন, আমরা এখনই ঢাকায় যাব। আমার কথা শুনে ভাড়ার টাকা দিলে আমি সোজা গাড়িতে উঠে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইল ঢুকতেই দেখি গাড়িতে কান্নার শব্দ আসছে। আমি অবাক হয়ে গেলাম। সারাদিন যা ঘটেছে, সাথে লাশ ছিল, কিন্তু এখন তো পুরো গাড়িতে আমি, আমার হেল্পার ছাড়া কেউ নেই। গাড়িতে তাহলে এইরকম একটা শব্দ হচ্ছে কিভাবে? কান্নার শব্দ হবে কেন? আমি আল্লাহর রহমতে ভালোভাবে এরপরেও ঢাকায় পৌঁছে যাই। গাড়িটি পার্ক করে বাসায় চলে আসি। গোসল করে হালকা খেয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ পরেই শরীরে কাঁপুনি অনুভব করি এবং জ্বর চলে আসে। হ্যালো এভরিওয়ান, আমরা আছি আপনাদের সাথে ভৌতিকতা নিয়ে, দ্য হরর স্টোরির সাথে। আপনাদের নতুন নতুন ভূতের গল্প এবং ভয়ানক সব কাহিনী শোনাতে আমাদের সাথে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটা কেমন লাগলো সেটা জানাবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। Spirit, be here with me. Get to me. Bhoot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জানি রাসেল ভাই ভালো আছে, তার জন্য রাসেল ভাইকে জিজ্ঞেস করবো না যে রাসেল ভাই কেমন আছেন, কারণ রাসেল ভাই সবসময় ভালোর দলে। আমরা সবাই চেষ্টা করি ভালো থাকতে, ভালো দলে থাকতে, কিন্তু অনেক সময় তা হয়ে ওঠে না। তো আমার নামটা কোনো এক কারণে বলতে পারছি না। আর আমি থাকি পূর্ব জুরাইন, ঢাকা 1204, কোন এক বাড়িতে। তো সেটা না বললাম, প্রথমে বলে রাখি যে আমার একটু কথা বলতে কষ্ট হয়, কারণ আমার আর কি ওকে বাজে। তো আশা করি সবাই ক্ষমা করবেন আমার এটার জন্য। তো ঘটনা বেড়ে যায়। তো ঘটনাটা ঘটে আমার নিজের সাথেই। তো আসলে আমি আরেকটা কথা বলি যে বিশ্বাস করা না করাটা এটা একান্ত আপনাদের ব্যাপার, কিন্তু যার সাথে ঘটে সে সেটা ফিল করতে পারে, সে সেটা একমাত্র জানে যে কি হয় না হয়। এবং আমি দোয়া করবো যাতে আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা যাতে কারোর সাথে না হয়, কারণ একমাত্র আমি জানি যে প্রবলেমটা কি, এই কষ্টের কতটুকু। তো আমি কথা না বাড়ি আমার ঘটনা চলে যাই। তো ঘটনাটা শুরুবেলা থেকে আমার যখন 6 মাস, তো আমরা গিয়ে যে বাড়িতে থাকতাম, তো আমার যখন 6 মাস, তো আম্মু আমাকে জানালার পাশে ঘুম পাড়ে আম্মু আর কিচেনে রান্না করতেছিল। তো আমাকে যে পাশে, আমি যতটুকু শুনছি যে আমাকে যে জানালার পাশে ঘুমানো হয় তার পাশে আর কি একজনের চিপা থাকে আর কি, আপনাকে 2 বারের মাঝখানে যে চিপা গুলি আছে না, তো সেটা থাকে। তো সেখান দিয়ে আর কি বিড়াল ফিরাল মানুষ যাওয়া আসা করে না, 2 বারের গ্যাপে মাঝখানে যেটা থাকে সেটা সচরাচর আপনার ঢাকা শহরে প্রায় দেখা যায়। তো দুপুর আর কি জোহরের আগ দিয়ে তো আমি নাকি প্রচুর কান্না করতেছি, প্রচুর কান্না। আমার কান্না নাকি থামতেছে না, তখন আমার বয়স 6 মাস, কান্না থামতেছে না। তো আম্মু অনেক ভাবে ট্রাই করলো, থামতেছে না। তো পাশের ফ্ল্যাটে আমার একটা নানু ছিল, সে নাকি বললো যে আমাদের একটা হুজুর ছিল, সে কিছুদিন আগে মারা গেছে, তার নাম হচ্ছে মোটকা হুজুর। যারা জুড়ে থেকে তারা অবশ্যই তারা চিনবেন। তো তার কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়া, আমাকে ঝাড় ফুঁক দেয়, তেল পড়া দেয়, পানি পড়া দেয়, ইভেন আমাকে একটা আর কি, আমি যে বালিশে আর কি ঘুমাই সেই বালিশে আর কি একটা পেরেক, তো আমার পেরেক পরে দেয়। তো এইভাবে যাক, তখন সবকিছু স্বাভাবিক হয়। কিন্তু ঘটনা শুরু হয় তারপর থেকে যে আমি আস্তে আস্তে যখন বড় হচ্ছি, তখন থেকে আমি ফিল করতেছি যে, আর একটা হয় কি আসলে এই যে আমার যখন বয়স 7 নাকি 8 বছর, আমার এতটুকু খেয়াল নাই, কিন্তু আমার খেয়াল আছে যে আমি যখন নাকি ক্লাস 2-তে পড়ি, তখন আমার আর কি শ্বাসকষ্ট প্রবলেম হয়। এতটাই প্রবলেম হয় যে আমার খুবই খারাপ অবস্থা। তো নানা ভাবে চিকিৎসা করে, কোনোভাবে যায় না। তো আমার এই প্রবলেমটা এখনো আছে। তো আমি যখন আস্তে আস্তে যখন আমি বড় হই, তখন থেকে আর কি আমার সমস্যাটা আর কি আমার শুরু হয়। দেখি আমার রাত্রেবেলা আম্মু আমাকে বিছানায় পায় না। তারপর বড় সময় দেখা যায় আমি একা একা ঘর থেকে বের হয়ে আর কি সিগারেটের সামনে চলে যাই। তখন আমি ছোট, তখন আমি এত কিছু আর কি ফিল করতে পারি না। কিন্তু তখন আম্মু আমার বলতো যে তুই কই গেছিলি রাত্রেবেলা, কই ছিলি? তাই বললাম যে আমি স্বপ্নে দেখছি যে আমি পানির নিচে চলে গেছি। তারপর আবার অনেক সময় আমি সকালবেলা নাস্তা করতাম, বলতেছি না খা, আমি বলছি না আমি খাবো না, পেট ভরা। আমাকে কি খেয়েছি? আমি অনেক কিছু খাইছি, আমার পেট ভরা, আমি খাবো না। তারপর অনেক সময় আমার আম্মু আমার যখন নাকি আমি ঘুম থেকে উঠি, তখন নাকি আম্মু আর কি আমার বালিশে থেকে মিষ্টির আর কি শিরা পায়, মিষ্টির গুড় এরকম পায়। তো আস্তে আস্তে যখন আমি বড় হই, তো আমার যখন নাকি আমি ক্লাস 11-এ পড়ি, তখন থেকে আর কি আমার একদম প্রপারলি ভাবে আর কি আমার ঘটনাটা শুরু হয়। তো আমার শরীর খুবই দুর্বল থাকতো। তার কারণে আমি এক জায়গায় বসে থাকতাম, বেশ করে ঘুমাই যেতাম। ঘুমের মধ্যে নাকি আমি কি বলতাম, হাসতাম, কি অন্য ভাষা নিয়ে কথা বলতাম সেটা আমি জানি না। সেটা আশেপাশে আম্মু, ভাইয়া, আপু, আব্বু তারা দেখতো। আর তার মধ্যে একদিন হয়েছে যে আমি রাত্রে ঘুমাইছি, তো আমার এই প্রবলেমের জন্য
আব্বু আম্মু তো আর কি বয়স্ক, তার জন্য তারা খাটে আর কি, খাটে ঘুমাইল না। তো আমার রুমে আমি ঘুমাইলাম আমার ভাইয়ের সাথে। তো আমার রুমে আর কি নিচে তারা আর কি আমার প্রবলেমের জন্য আব্বু আম্মু ঘুমাইতো। তো তবে আমার খেয়াল আছে, এটা ছিল গরমের দিন। গরমের দিন আমি রাত্রে ঘুমাই। তো 3টার পরে আমার আর কি যত প্রবলেম হয় 3টার পরেই হয়। 3টার পরেই হয়। তো হঠাৎ করে রাত্রেবেলা আমার ঘুম ভাঙে, এত প্রচন্ড শীত লাগতেছে যে একটা বাংলাদেশে এরকম স্বাভাবিক এরকম ঠান্ডা লাগার কথা না। যদি বৃষ্টি আসে শীতের দিন আর কি নর্মালি তো ঠান্ডা লাগা এত শীত লাগার কথা না। তো তখন আমার আর কি আমার শ্বাসকষ্টটা আগে পারে। তো আমি দিদির সময় ঠান্ডা লাগে, তো আমি কাঁথা খাই দিলাম, তাতেও হচ্ছে না। ভাইয়ার যে কাঁথা ছিল সেটাও হচ্ছে না। তো হঠাৎ করে যখন আমি ফিল করে গিয়ে যে আর কি আমার আর কি আমি যে শুয়েছিলাম, তো আমার মাথার সামনে কি যেন দাঁড়িয়ে আছে। তো ভাইরাস স্বাভাবিক যে আপনার পিছে বা আপনি শুয়ে থাকলে আপনার মাথার সামনে যে কেউ যদি দাঁড়িয়ে থাকে, তো সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন, প্রপারলি ফিল করতে পারবেন। সরি। তো আমি আর কি অবস্থায় হালকা একটু আর কি মাথাটা উঠে পিছে থাকে, দেখি ইয়া লম্বা কালো একজন আর কি, কালো একজন মানুষ আকৃতি আর কি। অন্ধকার তো নতুন দেখা যাচ্ছে না, কিন্তু যতটুকু আলো আর কি বাহির থেকে যতটুকু আলো আসে, রোডের পাশে আমাদের বাসা, তো যতটুকু আলো আসে ততটুকু দিয়ে আর কি দেখতে পারতেছি যে কালো ইয়া দেখে আমি খুব ভয় পাই। সাথে সাথে করে কি আমার মাথা ডাউন হয়ে যায়। মাথা ডাউন হওয়ার পরে আর কি সেটা আমার মাথার মধ্যে হাত বুলাচ্ছে। হ্যাঁ, একটা মাথা যদি কেউ যদি হাত বুলাই দেয় সেটা হাত বদলেছে, আর হাতটা এত ঠান্ডা ফ্রিজের মতো আর কি। আমার মনে হচ্ছে যে আমি ব্রেথ নিতে পারবো না, যে আমার ব্রেন আর কি স্টপ হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে থেকে আমার হাতটা সরে গেছে। তো আমি কোন রকম ঘাড় বাঁকা করে, আর আমি ঢাকু দিতে পারতেছি না, যে আমার ভাই যে ভাইটা ঢাকু দিতে পারতেছে না। তো আমি ঘাড় ফিরে যখন থাকে তখন দেখি আস্তে আস্তে ওটা পাশ দিয়ে চলে যায় আর কি বারান্দার সামনে। বারান্দা গেটটা লক করা থাকে রাত্রিবেলা, তো বারান্দা দিয়ে ম্যানেজ হয়ে গেছে। তো ওই দিনকার পর থেকে আমি সকালবেলা উঠার পর আমার খুব প্রচন্ড ভাবে অসুস্থ, বিশ্রান্তি করতে পারতেছি না। ও আম্মুকে আমি বললাম যে এরকম ঘটনা। ওর আম্মু বললো তোর সাথে এগুলো অবস্থা? আমি বলছি হ্যাঁ। আম্মু ঘরছে পরে বলতেছে যে আমি কিছুদিন আগে দেখছি যে আমার রাত্রেবেলা আমি যখন ঘুম ভাঙছি, আম্মু বললো ঘুম ভাঙার পরে আম্মু দেখে যে আর কি আমার মাথার উপর দিয়ে 3-4টা লাল নীল বাতি, ছোট ছোট আর কি আপনার জোনাকি পোকা যে সাইজটা সেরকম লাল নীল বাতি আর 3-4টা এরকম চলতেছে। আম্মু দেখার পরে আস্তে আস্তে বারিন্দা দিকে সেটা ভ্যানিশ হয়ে গেছে। তো তারপরে থেকে মূল ঘটনা ভাই দেখে না, আপনারা এখানে বিশ্বাস করবেন কি করবেন না। তো বরিশাল থেকে একজন আর কি লোক আনানো হয় আমার আর কি আমার জন্য। বরিশাল থেকে লোক আনানো হয়, সে আর তার সাথে জিন এরকম সে আর কি সব কাজ করে আর কি। বরিশাল থেকে লোক আনায়। তো সেই ঘরে ঢুকেই বলে যে এই ঘরে তো এরকম প্রবলেম আছে। তো সে তার সাথে জিন আর কি ডাক দেয়, তার সাথে লোক ছিল। তো ডাক দেয়, সে বলতেছে যে আমরা এখন বর্তমানে যে বাড়িতে আছি সেই বাড়িটা আগে নাকি আর কি শ্মশান ছিল, অনেক আগে নাকি শ্মশান ছিল। তো সেখানে নাকি একজনই ছিল এই কি বলে আর কি হিন্দুদের কি ওই যে মন্দিরে জারি করার পুরোহিত নাকি জানো না, হিন্দু ধর্মের তারা ছিল। তার একটা মেয়ে নাকি গর্ভবতী ছিল, সে নাকি ফাঁসি দিয়ে মারা গেছে। তো সেই ঘটনা অনেকদিন বলবো, সেটা বললে ঘটনা অনেক লং হয়ে যাবে। তো সে আমার কি বললো, একটা তাবিজ দিল আর কি। বলছে যে তাবিজটা যেন আর কি আমি যদি তাবিজটা খুব কেয়ারফুলি রাখি, তাবিজটা তো না হারায়। তো রাসেল ভাই আমাদের রাস্তার সামনে আর কি রাস্তা নিচে ছিল, তো আর কি নতুন রাস্তা হয়েছে না। তো নতুন রাস্তায় আমি হাঁটতেছি, হঠাৎ করে আর কি একটা বাধা আসলো। তো আমার তাবিজ 7 দিন পরের ঘটনা, বারটা হচ্ছে আমরা সম্পূর্ণ খেয়াল আছে মঙ্গলবার। আমি হাঁটতেছি, তো হঠাৎ করে একটা ধাক্কা বাতাস আসলো। তো আমার গলে তাবিজ ছিল 2টা, একটা হচ্ছে আমার শ্বাসকষ্টের জন্য দেয়া তাবিজ, আর একটা হচ্ছে ওই যে
এই বরিশাল থেকে আর কি যাকে আনার সাথে চিন্তা করার জন্য। তো তো বাতাস আমার বুকে লাগার পর 2টা তাবিজ আর কি আপনার রাস্তায় পড়ে যায়। তো রাস্তা একদম ফ্রেশ, নতুন রাস্তা করা হয়, রাস্তা একদম ফ্রেশ। তো আমি একটা তাবিজ পাইছি যেটা আমার শ্বাসকষ্টে, সেটা আমি পাইছি। আর বাকিটা সে যেটা দিচ্ছে সেটাই পাই নাই। তার 3-4 দিন পর থেকে রাসেল ভাই আমার সাথে ঘটনা শুরু। কিরকম ঘটনা ভাই জানি না, কেউ বিচার করবো কি করবো না। আমি রাস্তাতে যখনই যাই, আশেপাশে যদি জিন, ভূত বলতে কিছু নাই, আমাদের ইসলাম ধর্মের জিন, আল্লাহ তাআলা এখন জিন সৃষ্টি করছে। তো জিন রাস্তার মোড়ে ময়লার ডাস্টবিনে ময়লা খাচ্ছে, খুব একটা ভয়ঙ্কর অবস্থা হয়। আপনাদের কিছু অবস্থা আমি যখন আমি দেখি যে অন্য কেউ দেখে না, আমার সাথে ফ্রেন্ডরা যায়, তো আমি ফ্রেন্ডে বলে দোস্ত এখানে কিছু দেখতেছে না, তো কিছু দেখতেছে না। তো আমি না ওদের কিছু বলো না, যদি আমাকে পাগল ভাবে বা কিছু একটা ভাবে। তো আমাদের বাসার গেট থেকে বের হলেই ডান পাশে হচ্ছে একটা চিপা গলি আছে আর কি, আপনার 10 গজ দূরে চিপা গলি। তো সেখানে আর কি মানুষ ময়লা টলা ফালা, একটা ডাস্টবিনের মতো। সেখানে দুপুরবেলা, আমি প্রত্যেকটা দিন দুপুরবেলা আমি দেখতাম যে চুলগুলো বড় বড়, কি বলবো একটা বিভৎস, চুলগুলো অনেক বড় বড়, কুচ্ছিত একটা চেহারা, দাঁত গুলো কিরকম কালো কালো, ময়লা খাইত। তো আমি যখন তাকাইতাম তখন আমাদের তাকে হাসি দিত। ভাই কি বলবো, একটা তো আমি দেখতে পারতাম ওইটা। তারপর হচ্ছে আর কি আমার যে পিসি রুম, আমি যে রুমে আর কি গেমিং করি, গেম খেলি, তো আমার ওই রুমে শুধু একমাত্র আছে, আমার পিসি আছে, আর আমি কিছু পার্টস পালি। আর পাশে জানলা দেখা যায় খালি একটা জায়গা আর কি, সেখানে গাছ টাছ হয়ে গেছে, কে আর কি বাড়িটাই নেই। তো সেখানে রাত্রে 1টা পরে, আর আমি তো আর একটা প্রবলেম কি ভাইয়া, যে আমার ওই ঘটনার পর থেকে আমার রাত্রে ঘুম হয় না। যতটুকু 2টার আগে যদি ঘুম হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আমি ঘুমাইতে পারি। আর যদি কোন রকম 3টা-1 বাজে ফজরের রাত পর্যন্ত আমার ঘুম নাই, যত ঘুম দিয়ে আমার আমার ঘুম আসবে না। এটা আমার আগে থেকে এখনো প্রবলেম, এখনো আমার সেটার প্রবলেম হইতেছে, ঘুম আসে না। তো আমি যেখানে যেতাম, তো আমি গ্রামে যেতাম, যেখানে যেতাম আমি দেখতে পেতাম গাছের উপর বসে থাকুক বা বিল্ডিং করে বসে থাকুক, চিপাগুলির উপর বসে থাকুক, রাস্তার পাশে দাঁড়ানো থাকুক, একটা কুকুর জিন তো সাপ আর কুকুরের ভাষা তারা ভালোবাসে, তো কুকুরই হোক আমি দেখতে পেতাম। আর সবচেয়ে বেশি দেখতে পারতাম ভাইয়া কবরস্থানে গেলা, আমি কবরস্থানে দেখতাম না, কবরস্থান বলে মনে দেখতে পারতাম গাছের উপরে, এটা সেটা অনেক দেখতে পারতাম। কিন্তু এক সময় একটা অবাক করার বিষয় কি, ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক, ভয় না পাওয়াটা কিন্তু অস্বাভাবিক, তাই না? আমার একই সময় আমি যখন ক্লাস 8-এ আর কি, ক্লাস 11-এর মধ্যবর্তী সময় থেকে এটা শুরু, তো আমি আমার মাঝে মধ্যে এরকম হয়েছিল যে আমার ভয় আমি ঘর থেকে বেরোতাম না। মায়ের বলছে কি হয়েছে, আমি না ভয় বলতে পারতাম যে আমি এরকম দেখি, তারা আমি না ভয় বলতে পারতাম, এসে বলতে পারতাম না, কিন্তু আমার মাঝে রাখতো, পেয়ে পেতাম না। আর এরকম আমাদের ঘরে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কিন্তু তারপর থেকে দেখা গেছে কি আমি নামাজ পড়তাম না। আমার কিরকম জানি আমার ভেতর থেকে আর কি একটা কি বলে ভয়, মানুষের যে একটা ভয় আছে, হ্যাঁ, সেই ভয় জিনিসটা আমার কাজ করতো না, আমার ভয় একটা কাজ করতো না। তারপর এমন হয়ে গেছে যে একই জায়গায় আমার সাথে ঘটনা আপনাকে 2018 সাল পর্যন্ত ঘটে, 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমার সাথে ঘটনা ঘটে যে আমি যেখানে যাই আমি দেখতে পেতেছি বসে আসলে ঝিল্লা আসলে আমার দিকে তাকে ভেসকি দিতেছে। কিন্তু আমার না ভাই, বিশ্বাস করেন ভাই, আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি না ভাই ছেড়ে পেতাম না। আমার এরকম হয়ে গেছে, আমার ভিতরে ভয় নাই, আমার ভিতরে এরকম হয়ে গেছে একটা হিংসুর মতো হয়ে গেছে। আমার একটা মানুষ যদি বলেন না যে তুই ফেল, হ্যাঁ আমি এটা করতে পারবো, আমার ভিতরে বিন্দু মাত্র ভয় নাই। ভয় কি জিনিস আমি বলতে পারতাম, তার বাসা নাই আমি বলতাম যেমন আমার ভয় লাগে না, তোমার তো ভয় লাগে না, হ্যাঁ লাগে, আমি বলতাম যে আমার তো ভয় লাগে না। আমার টেনশন করতেছে ভয় লাগে না কেন, ভয় না লাগে কিন্তু অস্বাভাবিক, তাই না? তো তার মধ্যে আমি যখন কলেজে ভর্তি হই, তো ফ্যামিলি কোনো একটা প্রবলেমের কারণে তো আমাকে ভর্তি করানো হয় আপনার লৌহজং ডিগ্রি কলেজ, সেটা হচ্ছে লৌহজংয়ে বিক্রমপুরে। তো সেখানে একবার আমি বাইক অ্যাক্সিডেন্ট করি, কলেজে যাওয়ার সময়। তো আমার ফ্রেন্ড আর কি
বাইক আর কি রাইড করতেছিল, তো আমি আর কি পিছিয়ে ছিলাম তার। এটা হচ্ছে আপনাকে মাওয়া থেকে আপনাকে ভিতর দিকে, আপনাকে লোহজনের পর দিকে যাওয়ার সময়। তো আর কি আমার একটা কুকুর ছিল, কুকুরটার সাথে বাইকটা অ্যাক্সিডেন্ট করে, তো খুব মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট করে। আমার ফ্রেন্ডের ইনস্ট্যান্ট পার্কে 5টা দাঁত পড়ে যায়, হাঁটুর হাড্ডি বের হয়ে যায়, আমি দুটো কোমরটা শিলি পড়ে, খুবই খারাপ অবস্থা। আর আমি অজ্ঞান হয়ে যায়। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি হসপিটালে, আমি তো ভাবছি আমি নাই, কিন্তু অবাক করে বিষয় কি আমার এক প্রথম পর্যন্ত ওঠে নাই। আমি অবাক, আমি যে অ্যাক্সিডেন্ট করছি না, আমি বেডে যে ফিরছিলাম, বেডে নাম দিয়ে উঠছে, যেমন ভয় লাগতেছে না কি, আমার হচ্ছে কি শুনে স্বাভাবিক, আমার ফ্রেন্ডের কাছে রক্ত করতেছে, কান্না করতেছে, খুবই খারাপ অবস্থা। কিন্তু আমার ভয় লাগতেছে না, কি ব্যাপার, আমার ভয় লাগে নাই। আর এই ব্যাপারটাকে আমি যখন আগে গ্রামে যেতাম, আমাদের গ্রাম হচ্ছে বিক্রমপুর, তো আমাদের গ্রামে প্রত্যেক বছরের গ্রামে আসন আছে, সেখানে পয়লা বৈশাখের আগের দিন মেলা হয়, তারপর সারা রাত গান বাজনা হয়, আর রাত্রেবেলা একটা হয় যে একজন উপর কালী আর হিন্দু ধর্মের যে আর কি কালী, তাদের যে আর কি দেবতা, সেটা আর কি ভর করে। তো সেখানে একটা আপনি গিয়ে অনেক করে, মানুষ অনেক কিছু জিজ্ঞেস করে, এটা ওটা করে। তারপর আপনি গিয়া এই মুরগির রক্ত বা পাঠা বলি দেয়, সে রক্ত খায়। তো আমার অনেক ইচ্ছা, আমি যখন ক্লাস 8-এ পড়ি, তো আমার অনেক ইচ্ছা যে আমি যাবো দেখবো। তো ফ্যামিলি থেকে বলতেছে যে না, তুমি ওখানে তো যেতে পারবো না, তোমার সাথে যদি কোনো প্রবলেম হয় তুমি যেতে পারবো না। তোমার আব্বু খুব সাহস, আমার আব্বুর সাথে অনেক ঘটনা ঘটছে, আমার আব্বু অনেক আগের যুগের মানুষ। তা বলেছে যাও বাবা, কোনো সমস্যা নাই। আমার একটা বলছি, আমার ভয় লাগে না, কোনো প্রবলেম নেই। তো আমি গেছি 13 তারিখ, এপ্রিলের 13 তারিখে আমি গেছি। যাওয়ার পর যেতে আমার সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর থেকে আমাদের নানুদের বাসায় যখন উঠি, ভাই আমি অবাক যে আমাদের নানুদের বাসায় যে আর কি একটা আম গাছ অনেক আগে, আর 2টা সিনারি খেলে গেছে আছে। তো সেখানে যে ভাইয়া পরিমাণে আর কি একটা জিন থাকে, এটা হয়তো কেউ বলে বিশ্বাস করবো না, কিন্তু আমি তো বললাম নিজে ভাইয়া, জানি না আপনি বিশ্বাস করে কিনা, আমি দেখতে পাইতাম, লাইভ দেখতে পাইতাম যে এখানে আছে, অনেকে আছে না যে এখানে জিন আছে, কিন্তু বুঝতে পারছে আছে, কিন্তু আমি লাইভ দেখতে পারতাম যে সে আছে, এখানে আছে, এইখানে বসে আছে, এই পজিশনে আছে, দেখতে এরকম আমি দেখতে পেতাম। নানুর বাড়ির ওই যে আর কি কালী, হিন্দু যে কালী, যে তাদের দেবতা না দেবী যে আসে, সে ব্যাপারে পরে বলবো, তাহলে ঘটনাটা বড় হয়ে যেতেছে, ঘটনাটা বড় হয়ে যাচ্ছে। তো আমি অন্যদিন আর অনেকদিন বলবো। তো তারপর কি হয়েছে, তারপর আপুর এক ছিল, হুজুর ছিল আর কি, হুজুর বলতে কি একটা মহিলা ছিল, সে আর কি কোরআন পড়ায়। তো সে একদিন আমার বাসায় আসার পর আমাকে দেখার পর আমাদের অনেক ক্ষুধা ছিল। পরে আমাকে ডাক দিছে, সে পর্দা করে আমার ডাক দিছে, বলে তোমার নাম কি? আমি বললাম যে আমার নামটা, পরে বলতেছে, পরে আমি বলতে ঠিক আছে তুমি যাও। পরে আপুকে ডাক দিল যে তোমার ভাইয়ের সাথে প্রবলেম আছে, ওরা বলতেছে এরকম এরকম। পরে আমার ডাক দিচ্ছে, বলছে কিরকম। পরে আমি সব বলি যে আমি তো এরকম বলছি যে ভয় পাই না, আর আমি তো এরকম দেখতে পাই, লাইভ দেখতে পাই যে এখানে এটা আছে, এটা আছে। পরে আপু আমি বলতেছে কই কি আছে, বলতে পরে আমি বলছি যে আমার আপু একটু ভয় পায়। আমি বলছি যে বাইরে থেকে বের হইলে এখানে যে গলি আছে সেটার সামনে আমি যখন দুপুরবেলা বা সন্ধ্যার আগে আমি লাইভ দেখতে পাই, তারপর আমাদের বা এলাকায় সে জায়গায় আমি দেখতে পাই। তো আমি সব ঘটনা খুলে বললাম। তারপর সে আমার কি বললো যে আর কি যে ছিল হুজুর মহিলা ছিল, তো সে আমার রাত 12টার পর 4 রাস্তার মোড়ে আমার একটা গোসল দেয়, চুলের পানি দিয়ে আমার একটা গোসল দেয়। তারপর টানা 21 দিন আমি যেন ঘর থেকে বের না হই। আমার কপালে তাবিজ, 2 হাতে 2টা তাবিজ, রাত্রে ঘুমানোর সময় মাথার নিচে তাবিজ, পায়ের আর কি পায়ের নিচে না, আমি যেখানে ঘুমাই সে বেডের নিচে তাবিজ। 21 দিন পর্যন্ত আমি ঘর থেকে বের হই নাই, আমি কোথাও যাই নাই। তারপর থেকে 21 দিনের আর কি আমি 25 দিন পর যখন বাসা থেকে বের হই, তখন আমি অবাক যে আমি, আর তখন আমার নিজের কাছে অন্যরকম লাগতো যে আমার আস্তে আস্তে আমার ভয় লাগাটা কাজ করতো। তখন আমি আর কি যেসব জায়গায় এক এক জিনিস আমি দেখতাম, সেসব জায়গায় আমি তাকাইতাম যে সেই জায়গায় আমি আগে যখন আমি দেখতাম তারাও আমার দেখতো। কারণ এটা কিন্তু ভাই, আমি যখন একজনে দেখতে পাবো কিন্তু
পারে, কিন্তু একটা মনের বিষয় কি, ওরা কখনো ক্ষতি করে নেই, কি জন্য আমি জানি না। আমরা তো দেখতেছি, ওরাও মনে দেখতেছে, কিন্তু কখনো ক্ষতি করে নেই। আর আমার ভিতরে এরকম ভয় লাগতো না, কারণ আমি আমার ভিতর থেকে আসছে যে আমি জানি যে আমার কিছু হবে না। আমার কাছে স্বাভাবিক মনে হইতো যে আমি দেখতেছি স্বাভাবিক, আমার কাছে স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তারপর থেকে যখন আমি দেখতাম না, তখন আমি প্রায় না থাকতাম যে এই জায়গার মধ্যে আমি দেখতাম, কিন্তু এখন নাই, এখন এটা নাই। তারপর আমাকে তাবিজ দেওয়া হয় 1 বছর পর্যন্ত, কিন্তু আমি আমার ভাই তাবিজ তুলছে, আমার ছোটবেলা থেকে তাবিজ দিতে আমার একদম ডিসলাইক লাগে। তাবিজ ফেলে গেছে, তো আল্লাহর রহমতে এখন আমার কোনো প্রবলেম নাই। কিন্তু ওই যে প্রবলেম একটাই যে আমি আমার শ্বাসকষ্ট যাচ্ছে না। আমার বলছে যে আমাকে যখন এটা ছাড়ানো হয়েছে তখন আমার বলা হয়েছে যে আমার শ্বাসকষ্ট কখনো যাবে না। এটা আসার পর থেকেই নাকি আমার শ্বাসকষ্ট একটা রোগ দিয়ে যায় নাকি তারা, আর যে নাকি আমাকে আর কি ছাড়াইছে। আর আমার যে সাথে ছিল আর কি খুব বাজে একজন ছিল আর কি, খারাপ একজন ছিল। তো আমি ভাই খুবই শুকনা, আমি আর কি রোগ পাতলা, আমি আর কি মোটা হতে পারি না। আর আমাকে যে নাকি ছাড়েছে তারা নাকি আর কি 3-4 দিন পর্যন্ত নাকি তারা অনেক প্রবলেম করছে। আর আমাদের গ্রামের ঘটনাটাও আমি পরে বলবো ইনশাআল্লাহ সময় করে। আমি এই ঘটনাটা ভাইয়া প্রায় অনেক বছর চেয়েছি যে আমি এই ঘটনাটা আমি শেয়ার করবো, কিন্তু কোন কারণে শেয়ার হইতেছে না। কারণ ভাইয়া আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে ভূত.com এখন শুনি। তারপর এখন আমি যে ভূত.com এর সাথে আমি খুব হ্যাপি। আমার সাথে ঘটে যাওয়ার অনেক ঘটনা আছে। আমি আরো বলতাম পানির নিচে আমার কি ঘটনা সেটা বললাম, কিন্তু সেটা বললে আমার পার্সোনাল আমার খুব প্রবলেম হবে। তার জন্য আমি সেগুলো আমি শেয়ার করবো। তারপরে আমি ট্রাই করবো সেই ঘটনা শেয়ার করার জন্য। দোয়া করি ভূত.com হোক, পাশে আছি এবং সারা জীবন থাকবো। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরিপূর্ণভাবে সুস্থ হতে পারি। আমার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে, সেগুলো অনেকদিন সময় করে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আপনি সবসময় ভালোর দলে। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি ভালো আছেন এবং সবসময় ভালো থাকবেন, সে দোয়াই করি। আমি আনিসুর রহমান, বগুড়া জেলার সোনাতলা থানা থেকে বলছি। আমি ধন্যবাদ রাসেল ভাই আপনাকে এর আগে আমার একটি ঘটনা শেয়ার করার জন্য। আমি আর একটা ঘটনা পাঠাইছিলাম, কোনো ক্রমে হয়তোবা সেটা সিলেক্ট হয় নাই, সেজন্য আমার কোনো দুঃখ নেই, আফসোস নেই। ঘটনা সিলেক্ট হোক আর না হোক, আমি ঘটনা পাঠাবই। তো আজকে আমি আরেকটা স্টোরি নিয়ে আসছি। আপনি অবগত আছেন যে আমাদের এলাকায় একটা শ্মশান আছে, এই শ্মশান কেন্দ্রিক ঘটনাটি। এই শ্মশান নিয়ে অনেক ধরনের কথাই আছে, অনেক ধরনের ঘটনাই আছে। যাই হোক, আস্তে আস্তে যে ধরনের ঘটনাগুলো আমি জানি সেগুলো আপনার এখানে পাঠানোর চেষ্টা করব। যদি এই ঘটনাটি ভালো লাগে তো তাহলে একটু শেয়ার করবেন। তো আমি ঘটনার মূল উদ্দেশ্যে চলে যাই। লিসেনারদের জেনে রাখার জন্য আমি আবার ওই শ্মশান ঘাটের যে পরিচয় সেটা বর্ণনাটা আমি আবার দিচ্ছি। বগুড়া জেলার সোনাতলা থানা থেকে 2-2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে একটি বাঙালি নদী অবস্থিত। এই নদীটির উপর দিয়ে একটি স্টিলের ব্রিজ হয়েছে, যেটার প্রায় মোটামুটি অনেকটাই বড় আর কি। এ ধরনের ব্রিজ সচরাচর দেখা যায় না স্টিলের। তো এই ব্রিজটার উপর দিয়ে 2 উপজেলার সংযোগস্থল, এটা হচ্ছে গাইবান্ধার সাগাটা থানা আর একটা হচ্ছে বগুড়ার সারিয়াকান্দি থানা, এই জায়গা দিয়ে যেতে হয়। এবং বিশেষ করে এলাকার লোকজন চলাচলের জন্য এই ব্রিজ এবং এই রাস্তাটাই ব্যবহার করে থাকে। তো ব্রিজের নিচের অংশটুকু নিচে হচ্ছে প্রবাহিত হচ্ছে বাঙালি নদী, যেটার কিনারা, নদীর কিনারা ব্রিজ থেকে একটু সামান্য উত্তর দিকে এই কিনারাটা। এবং যখন নদীতে পানি থাকে না ওই সময়টাতে এখানে শ্মশানের কাজ চলে। আপনার যদি
বন্যার সময় পানি হয় তাহলে কিনারায় তারা কাজগুলো করে, এবং যদি পানি না থাকে তখন যে চরটা জেগে ওঠে, চরে তাদের কৃতকার্য সম্পন্ন করে। তো এই ধরনের একটা স্টোরি আছে, আমি শুনেছি আমার এক কবিরাজ আঙ্কেলের কাছ থেকে। এটা হয়তো তার নামটা আমাকে বলতে নিষেধ করেছে, এজন্য আমি নামটা হাইড করে যাচ্ছি। তো আমি ঘটনায় চলে যাই। কবিরাজ আঙ্কেলটার সাথে আমাদের সুসম্পর্ক অনেকদিন আগে থেকেই। উনি একটা ভালো মানের কবিরাজ এবং বিভিন্ন ধরনের কবিরাজি করে থাকে। তো আদার্স কোনো খারাপ কবিরাজি করছে কিনা, কুফরি করছে কিনা, এই ধরনের কোনো আমার জানা ছিল না। তো এর মধ্যে আমি যখন ছুটিতে ছিলাম তাকে বললাম, আঙ্কেল আপনি তো কবিরাজ মানুষ, অনেক ধরনের তো ঘটনা আপনার কাছে আসে, অনেক ধরনের ভৌতিক ঘটনা আপনি জানেন, একটু যদি আমাকে বলেন আমি তাহলে এটা ভূত.com শেয়ার করব। তো বলছে, বাবা এগুলো বলা যাবে না, এগুলো বলা ঠিক না। তখন আমি তাকে বারবার রিকোয়েস্ট করার পরে উনি আমাকে বললো, সন্ধ্যার সময় তুমি মুখ জায়গায় দেখা করে আমি একটা তোমাকে ঘটনা বলবো নি। তো যে কথা সেই কাজ, আমি সন্ধ্যায় তার এখানে চলে গেলাম। তো যাওয়ার পরে উনি আমাকে, আমরা একটা মানে জনশূন্য জায়গায় বসলাম। তো স্মোক করতে ভালোবাসি, উনি স্মোক করেন, যার কারণে দুজনে গল্প করতে করতে স্মোক করতে করতে ঘটনাটা শুনলাম আমি। ঘটনা হয়েছিল, ঘটনাটি 2006 এবং 2007 সালের দিকের ঘটনা। তো একটা ছেলে আসে ওনার কাছে অনেকদিন থেকে। ছেলেটার একটু বর্ণনা দিয়ে দিই। ছেলেটা লেখাপড়া করে, বাবা মার পরিবারে যারা আছে, ওনার দাদা বাবা, ওনারা একটু হালকা কবিরাজ টাইপের ছিলেন, কিন্তু অতটা বেশি না, সাধারণ যে ঝাড়ফুঁক করা কিংবা এলাকায় একটা গাছগাছালির ঔষধ এগুলো ধরনের একটা কাজ করতেন। তো ওই ছেলেটার মনে ধরেছে যে সে ভালো ধরনের ব্ল্যাক ম্যাজিক শিখবে, এই ধরনের কিছু শিখবে। তো এই জন্য ওই কবিরাজ আঙ্কেলের কাছে যায় বারবার। উনি বলে যে, আঙ্কেল আমি আপনার শিষ্য হতে চাই, কবিরাজ আঙ্কেল আমি আপনার শিষ্য হতে চাই, আমাকে নেন। তো বলে, শিষ্য হতে চাইলে তো একটা ইয়ে আছে, তুমি কোন মানে ইয়েতে শিখতে চাও? তো তখন সে বলে, আমি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই। এটা সেটা শেখা ঠিক না, আর এগুলো আপনি শিখায়ও না, এগুলো খুব খারাপ জিনিস, এগুলোর অনেক ধরনের ঝামেলা হয়। না আঙ্কেল আমি আপনার কাছ থেকে শিখতে চাই, আমি আপনার শিষ্য হব। তো এটা প্রায় সে 1 মাস ওনার কাছে এভাবে ধর্ণা দেয়। ধর্ণা দেওয়ার পরে উনি মানে বাধ্য হয়ে, ওনার অবস্থা দেখে উনি বাধ্য হয়ে তাকে শিষ্য করতে চায় এবং শেখাতে চায়। কিন্তু তাকে বলে শর্ত আছে একটা, সেই শর্তটা হলো যে তুমি যে জিনিসটা শিখতে চাও, এই জিনিসটা শিখতে হলে একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে অবিবাহিত বৈরাগী। হিন্দুদের মধ্যে একটা গোষ্ঠী আছে, সেটা হচ্ছে বৈরাগী। বৈরাগীদের অবিবাহিত বৈরাগীর মেয়ের মাথা। তো এটা যদি তুমি আনতে পারো, সবকিছু লোকেশন আমি তোমাকে দেব, সবকিছুই দেব, তুমি শুধু এটা আনতে হবে, এটা আনতে পারলে তোমাকে আমি শেখাবো। তো বলে ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই, আমি আনবো, আপনি আমাকে তাও শিষ্য করে নেন, আমি আনব। তো ভাষ্যমতে, ওনার ভাষ্যমতে চান। তো উনি প্রায় অনেকদিন ওনার পিছিয়ে ঘোরার পরে 1 বছর এর মধ্যে কোনো ধরনের ইয়ে পায়নি। 1 বছর পরে এই ধরনের একটা লাশের সন্ধান পাওয়া গেছে। এটা আমাদের আশেপাশে গ্রামেরই একটা লাশ। তো আমি বলে রাখি, সেটা হচ্ছে যে বৈরাগীদের অধিকাংশ লাশটা মাটি চাপা দেওয়া হয়। এটা আবার নিয়ম আছে, কিছু প্রসিডিওর তারা ইয়ে করে, মেনটেন করে। সেটা হচ্ছে যে ধ্যান, যেরকম বসে থেকে ধ্যান করানো হয়, মানে এ ধরনের ধ্যানের মতো করে তাদেরকে মাটি দেওয়া হয়। অধিকাংশ তারা মাটি দেয়, যাদের অবস্থা একটু ভালো তারা একটু পুড়িয়ে ফেলে। তো মোটামুটি আমাদের এলাকার যতগুলো দেখছি অনেকটা মাটিতে পুঁতে তাদেরকে কবর দেওয়া হয়। তো এখানে বৈরাগী গোষ্ঠীর মেয়েরা মারা গেলে, বিশেষ করে অবিবাহিত মেয়েরা মারা গেলে, তাদের একটা 3 থেকে 7 দিন একটা পাহারার ব্যবস্থা করা হয়, যেন এখান থেকে মাথাটা কেউ না নিতে পারে, কারণ এটার মাথাটা অনেকটা গুরুত্বপূর্ণ।
পাড়ার ব্যবস্থা করা হয়। তো বলে রাখা ভালো যে যে মাথাটার কথা বলা হয়েছিল সেই ব্যক্তিটা মারা যেতে হবে শনিবার অথবা মঙ্গলবার। তো এই ধরনের দীর্ঘ 1 বছর পর এই ধরনের একটা লাশের সন্ধান পাওয়া যায় যে আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা মেয়ে মারা যায়, বৈরাগী ফ্যামিলি, এবং সে শনিবারে মারা যায়। তো এইটাতে এই লাশটাকে দাফন কাফন করানো হয়েছে আমাদের ওই শ্মশানে। তো তখন তাকে বলা হলো যে অমুক জায়গায় একটা লাশ দাফন করা হয়েছে, তোমাকে এটা মঙ্গলবারে রাতের বেলা আনতে হবে। শনিবারে মারা গেছে, মঙ্গলবার রাতে তুমি আনতে হবে এটা। বলছে ঠিক আছে আনবো। বলছে হ্যাঁ মুখ দিয়ে বললে আনবো, এটা তো হলো না, এটা কিন্তু অনেক ধরনের মানে ঝুঁকি আছে, তোমার কি কি সমস্যা হবে তুমি বিকেল বেলা আসো, আমি তোমাকে সুন্দর করে বলে দেবো কি কি থেকে বিরত থাকবে, কি কি ধরনের সমস্যা হইতে পারে। তো রাসেল ভাই সে বিকালে আসে, কারণ তার আজকে মনের আশা পূর্ণ হওয়ার দিন, সে ওই জিনিসটা আনতে যাবে। ছেলেটা অনেক সাহসী ছিল যদিও, তারপরও এই জায়গাগুলোতে যত সাহসী লোক হোক অনেকটা আপসেট হয়ে যায়, অনেকটা ভীত হয়ে যায়। যাই হোক বিকেল বেলা আসছে, আসার পরে বলছে যে কি কি প্রসিডিওরটা সেগুলো বলে। তো কবিরাজ বলল যে তোমাকে মঙ্গলবার রাত 11টার পরে উলঙ্গ অবস্থায় এক নিঃশ্বাসে এক কোপে মাথাটি আনতে হবে। যদি এদিক সেদিক কোনো সমস্যা হয় তাহলে তুমি ওখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তো যাওয়ার সময় তুমি যখন যাবা ওই এলাকায় যখন প্রবেশ করবে, শ্মশানের আশেপাশে যখন প্রবেশ করবা, তোমাকে ভয় দেখানোর জন্য কিংবা তোমাকে মানে তোমার সামনে বিভিন্ন ধরনের বিভিন্ন রূপ নিয়ে অনেকে আসবে, এটা থেকে ভয় পাওয়া যাবে না। এবং তুমি কখনো পেছন দিকে তাকাবা না, পেছনে যা কিছু হয়ে যাক না কেন। এবং মাথাটা নিয়ে আসার সময়ও ঠিক সেম কথাই হলো, তুমি পেছনে তাকাবে না, যত ধরনের বিপদ আসুক সবকিছু আমি এখান থেকে যতটুকু কন্ট্রোল করার দরকার আমি কন্ট্রোল করবো, বাট তুমি পেছনে তাকাবে না, কোনো ভয় পাবে না, ভয় পেলে তুমি এখান থেকে জীবিত আসতে পারবে না। তো ঠিক বললো ঠিক আছে আঙ্কেল আমি যাব, মঙ্গলবারে যাব, নিয়ে আসবো। তো দিনটি ছিল সোমবার, যেদিন তাকে বলে। মঙ্গলবার রাতের বেলা সে একাই রওনা করেছে আপনার সেই মাথাটা নিয়ে আসার জন্য। এখন একটা এলাকা আছে, নদীর পূর্ব পাশে হচ্ছে আপনার ভাঙা বাঁধ, ওই দিক থেকে নদী ভাঙন হয়। ওই পাশে কোনো চর নাই, কুল আছে একটা। আর নদীর পশ্চিম পাশে আছে বিশাল চর এবং হচ্ছে আপনার একটা কুল আছে, এটা হচ্ছে শক্ত কুল, এটিকে ভাঙে না, ভাঙন নাই এ পাশে। তো সচরাচর সেক্ষেত্রে মাটি দিতে হলে তো এই পাশে লাশ গুলোকে মাটি দেওয়া হয়। তো ছেলেটির বাড়ি ছিল নদীর পূর্ব পাশে, তো তাকে অবশ্যই ক্রস করে নদীর পশ্চিম পাশে আসতে হবে ব্রিজের উপর দিয়ে। তো বলা আছে যে 300 হাত দূরে থেকে সে উলঙ্গ অবস্থায় এসে এটা নিতে হবে। তো 300 হাত বলতে লাস্টার যে লোকেশনটা বলেছিল যেখানে খবর দেওয়া ছিল, সেখান থেকে 300 হাতটা আপনার কাছাকাছি প্রায় মেইন রোডটা থেকে একটু নিচে নামলেই হয়। তো ছেলেটি সেদিন কি করলো, দূরে এসে যে জায়গা থেকে 300 হাত দূরে থেকে সে কি করলো, সে নিজে উলঙ্গিত হওয়ার পরে একটা রামদা, একটা আমাদের এলাকায় মাটি খোঁড়ার কোদাল, এগুলো নিয়ে সে রওনা করতে ধরলো। এবং সে তার বিকেল বেলা আসেই সে তার লোকেশনের যে কবরস্থানটা ছিল সে দিয়ে গিয়েছিল, সে অনুপাতে সে আস্তে আস্তে আসা শুরু করলো। যখন সে রাস্তা থেকে আপনার নদীর যে কিনারা বেয়ে আসবে, কিনারায় পা দিল, মানে শ্মশান এলাকার মধ্যে পা দিল, পুরো শ্মশান এলাকা অন্ধকার, রাতের বেলা তো অবশ্যই অন্ধকার। আর মনে হচ্ছে বালির একটা সাইক্লোন বইতেছে, ঘূর্ণিঝড় উঠেছে, যেহেতু চর এলাকা, ওই সময় চর পড়েছিল। তো সাইক্লোন শুরু হয়ে গেছে, সে বিভিন্ন ভাবে ভয় পেতে থাকলো। যেমন দেখতেছে বিশাল বিশাল দৈত্য আকারের মতো হাতি আসতেছে, বিশাল বিশাল বাঘেরা তাকে আক্রমণের মতো করতেছে, মানে সে এটা ওই ধরনের যে ঘূর্ণিঝড় আছে এটার মধ্যে দেখতে পাচ্ছে।
তো সে মানে প্রথমে জেনে রাখছে যে এটা ভৃত্য হলে হবে না, কারণ ভৃত্য হলে আমি এখান থেকে ফিরতে পারবো না। তো সে ভৃত্য হয় নাই, সে মনে সাহস নিয়ে সে রওনা করছে, কাছাকাছি মানে কবরের কাছাকাছি গেছে। এর মধ্যে অনেক ধরনের ভাবে তাকে মানে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। তো সে কবরের পাশে যাওয়ার পরে, এখন বলে রাখা ভালো যে সেদিন ছিল একটু বৃষ্টির দিন, পাহারাটা সেদিন আর ছিল না, কারণ ওখানে কোনো থাকার কোনো ঘর নাই। তো বৃষ্টির কারণে সবাই চলে গিয়েছিল। এখন বৃষ্টির কারণে যে বৃষ্টিটা মোটামুটি অনেক ভালো বৃষ্টি হচ্ছিল, নতুন কবর, বৃষ্টিটার কারণে মাটিটা একটু কবরের মাটিটা একটু সরে যাচ্ছিল। তো ওর জন্য একটু সুবিধা হয়েছিল। সে কি করলো, আপনার কবরের কাছে গেছে, কবরের কাছে যাওয়ার পরে সে কোদাল দিয়ে মাটিটা সরাতে থাকলো। সরাতে 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 এক পর্যায়ে সে লাশের মাথার অংশটুকু দেখতে পেল। এখন দেখতে পেল এই সময়টাতে তার সবচাইতে বেশি ভয়ানক কার্যক্রম শুরু হয়ে গেল। মাথার পাশ থেকে মাটি সরানোর পরেই হাত দেখতে পেল। তো ভেদ করে এই হাতটা তার পাটা ধরে জড়িয়ে ধরছে শক্ত করে। সে অনেক চেষ্টা করে ছাড়ানোর জন্য, পারে না। এখন তার সাথে একটা যুদ্ধের মতো চলছে, সে অনেক চেষ্টা করেছে ছাড়ানোর জন্য, পারে নাই। তো এ পর্যায়ে সে কি করছে, মানে সে তার মাথাটা কাটার জন্য ইয়ে করছে, পা ধরছে। আমি এটা তাতে কোনো সমস্যা নেই, সে তার ভাষ্য যে আমি পা ধরছে, এটা থাক, আগে মাথাটা নিব, তারপরে পা ছাড়ার ব্যবস্থা করব। তো সে এক হাতে তার কাছে, এক হাতে বড় রামদার মতো একটা রামদা আছে, সে কি করেছে, লাশের যে মাথার চুল আছে, চুলটা ধরে এক নিঃশ্বাসে একটা কোপ দিয়েছে। কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতের মাথা, তার দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে এবং তার হাতের মাথা চলে আসছে। তো এখন চলে আসছে, এই সময়টাতে তার পাটা ছাড়তে পারতেছিল না, লাস্টে বাধ্য হয়ে তার হাতেও একটা চোট মারে চলে আসতে হয়েছে। এখন আসার সময় আরো বিভিন্ন ধরনের বিপদ তার সম্মুখীন। সে মানে অনেকটা ভীত হয়ে যাচ্ছিল, কিন্তু ভয় পাওয়ার সে চেষ্টাই করছিল না, কারণ তার মনে আছে একটাই, যে এটা নিয়ে যেতেই হবে, আর ভয় পেলে আমি এতে বেঁচে ফিরবো না। তো অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে সে মাথাটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কবিরাজ আঙ্কেল বলছে যে তুমি সোজা এখানে চলে আসবা। তো কবিরাজ আঙ্কেলের বাড়িতে যখন মাথাটা নিয়ে যায়, মাথাটা নিয়ে যাওয়ার পরে এখন সে বাড়িতে উঠানে পা দেওয়ার পরে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং পরে সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে ওখানে শব্দ হয়। কবিরাজ আঙ্কেলের নিজে বার হয়ে দেখেন যে সেন্সলেস হয়ে গেছে। পরে বাসায় ফিরে পানি টানি দিয়ে এখন তাকে সুস্থ করা হয়। সুস্থ করার পরে তাকে যে ধরনের প্রসিডিওর গুলো মেনটেন করা হয়, আপনার এই জাদুবিদ্যার যেগুলো সিস্টেম আছে সেগুলো তাকে শেখায়। শেখানোর পরে তাকে মোটামুটি সে একজন এখন কবিরাজ, জানি না সে ভালো কাজের কাজ করে কিনা, এটা আমার জানা নেই। সে এখনো মোটামুটি একজন কবিরাজ হয়ে গেছেন, বিভিন্ন ধরনের জাদুবিদ্যাও সে শিখেছে। তো কবিরাজ আঙ্কেল আমাকে একটা কথা বললো সর্বশেষ, যে সেটা হচ্ছে যে ও এটার প্রতি আকৃষ্ট এই জন্য হয়েছিল যে তার যে বড় বোন ছিল তাকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলা হয়েছিল। এটার প্রতিশোধ হিসেবে সে ব্ল্যাক ম্যাজিকটা শিখতে চেয়েছিল, যার কারণে সে এতটাই ব্ল্যাক ম্যাজিক শিখতে আগ্রহী হয়ে গেছিল যে সে তার ক্ষতি করবে, সে নিজে না জানলে তার ক্ষতি করতে পারবে না। যাই হোক, পরে কবিরাজ আঙ্কেল অনেক বুঝাইছে তাকে যে এটা ক্ষতি একজনের করা খুব সহজ, উপকার করা খুব কঠিন। যাই হোক, সে ভুল করছে, তার জন্য আল্লাহ আছে, সে দেখবে, আল্লাহ তার বিচার করবে। তুমি কেন মানুষের একটা ক্ষতি করতে যাবে? এই জিনিসগুলো শিখায় রাখলাম, ভবিষ্যতে ভালো কাজে তুমি এগুলো ব্যবহার করবা। তো যাই হোক, পরে সে ছেলেটি তার প্রতিশোধ নেয় নাই, যার কারণে সে ব্ল্যাক ম্যাজিক শিখতে আগ্রহী হয়েছিল। তো রাসেল ভাই, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই ব্ল্যাক ম্যাজিকটা আসলে আমাদের মানে পৃথিবীতেই বলবো, আমাদের দেশে তো বটে, পৃথিবীতে একটা মানে বিশাল একটা খারাপ একটা কাজ। এটার প্রভাবটা একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, তার পুরো ফ্যামিলি। সে পরিবারে যদি
প্রধান আয়ের উৎস তার বাবা হয়ে থাকে, সে একটা পরিবার যদি বাবা না থাকে আয়ের উৎস থেকে, তো সেই পরিবারটা কিভাবে চলবে সেটা হয়তো বা যার বাবা নেই সেই অনেকটাই ভালোভাবে বোঝে। যাই হোক, তো আমি সবার প্রতি রিকোয়েস্ট করব যে আমরা ব্ল্যাক ম্যাজিকের রিচার্জ এবং এটার করা এবং যারা ভুক্তভোগী হয়েছেন তারা যেন, আমি দোয়া করি তারা যেন আল্লাহর রহমতে দ্রুত ফিরে আসে। তো এটা রিচার্জ সংক্রান্ত কোনো ধরনের কোনো কার্যক্রমে যেন কেউ লিপ্ত না হয়। এটা সবচাইতে জঘন্যতম একটি কাজ। ধন্যবাদ রাসেল ভাই। যদি গল্পটি আমার ভালো লাগে ভূত.com শেয়ার করার জন্য অনুরোধ রইল। এর পরবর্তী সপ্তাহে আমি আবার আসতেছি আপনাদের জন্য একটি নতুন স্টোরি নিয়ে আসবো আমাদের এই শ্মশান কেন্দ্রিক, কারণ এখানকার অনেক 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 শ্মশানের হচ্ছে আপনার স্টোরি আছে। যদি রাসেল ভাই কখনো এখানে লাইভ এপিসোড করতে চান আমাদের এই শ্মশানে, আমি মনে করি অনেক একটা ভালো একটা ইয়ে হবে, কারণ এখানে আপনি যদি এসে যদি কোনো প্রোগ্রাম করতে চান সেক্ষেত্রে এখানকার লোকজন আপনাকে খুব সাদরে গ্রহণ করবে, কারণ এখানে অনেক 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 স্টোরি আছে, যেটা আপনার যদি বলি যে এখানকার স্টোরি দিয়ে আপনার আগামী 30-40টা আপনার এপিসোড চলবে, মানে আরো বেশি হবে, সর্বনিম্ন বললাম, চালাতেও পারবেন এটা। তো থ্যাংক ইউ রাসেল ভাই, কথা আর বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা দোয়া রেখে আমি বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভূত.com এর সকল লিসেনারদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান। আপনাদের সাথে এখন আমি এমন একটি গল্প শেয়ার করব, এই গল্পটি আপনারা হঠাৎ করে শুনলে মনে হবে গল্পটি তো কত চেনা। এত চেনা ঘটনা কেন আমি বলছি লিসেনার, এই চেনা ঘটনাটি আমার কাছে একটু অচেনা মনে হয়েছে, কারণ ঘটনার প্রেক্ষাপট, ঘটনা যেভাবে ঘটছিল সেটি গতানুগতিক ঘটনাগুলো থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ লিসেনার, আমি এখন আপনাদেরকে একটি মাছের স্টোরি শেয়ার করব। নর্মালি আমরা মাছ নিয়ে আসার সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এটি আমরা শুনে অভ্যস্ত, কিন্তু এমনই একটি ঘটনা একটু ডিফারেন্ট ভাবে ঘটেছে, আশা করি আপনাদের শুনতে ভালো লাগবে। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে ওনার নাম হচ্ছে লিটন কুমার দাস। উনি রাজবাড়ী জেলার বিনোদপুর এলাকায় একটি কলোনি রয়েছে, আমরা সাধারণত সেটাকে আমরা মানে সুইপার কলোনি বলি। তো দেখা যাচ্ছে তারা পরিচ্ছন্নতা কর্মী হওয়ার কারণে বিভিন্ন সময় দিন রাত বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তাদেরকে যেতে হয়, এবং এদেরকে সাধারণত আমরা হরিজন সম্প্রদায় বলি। তো এনাদের বিভিন্ন এরিয়া ভাগ করা থাকে, কে কোন এরিয়াতে কাজ করবে। এই লিটন কুমার দাস এবং তার বাবা, তাদের এরিয়া ছিল পাচুরিয়া বাজার নামক একটা জায়গা আছে, পাচুরিয়া। তো এই বাজারটা, মেইন যে বাজারটা, এই বাজারটা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব ছিল হচ্ছে এই লিটন কুমার দাস এবং তার বাবা। তো ওনারা দুইজন বাপ বেটা একসাথেই যেত সাধারণত। আর রাজবাড়ী থেকে পাচুরিয়া যাওয়ার জন্য সরাসরি রেল যোগাযোগ আছে, একদম সরাসরি রেল যোগাযোগ। আমি এর আগে আপনাদেরকে লাইভে একবার দেখিয়েছিলাম, লোকশেড ওখান থেকে দেখিয়েছিলাম যে ওখান থেকে কোন দিকে পাচুরিয়ার দিকে রেল চলে গেছে। তো একদিন লিটন কুমার দাস উনি দুপুর 3টার দিকে বাসায় আসে। সাধারণত উনি এবং ওনার বাবা বিকালের দিকে পাচুরিয়াতে যায়, রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে যেতে 40-45 সর্বোচ্চ 1 ঘন্টা লাগে হেঁটে যেতে, সোজা রেল লাইন ধরে পাচুরিয়া বাজারে পৌঁছতে। উনি এসে দেখেন ওনার বাবা বাড়িতে নেই। তখন তো মোবাইল ছিল না, এই ঘটনাটি কিন্তু আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। তখন যেহেতু মোবাইল ছিল না, মোবাইল না থাকার কারণে তো উনি চিন্তা করেন যে তাহলে তো বাবা মনে হয় আমাকে না পেয়ে চলে গেছে একাই। তখন উনি যেটা করেন যে উনিও পাচুরিয়ার দিকে একা একাই চলে যেতে থাকেন। আর ওনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ওনাদের নিজস্ব কিছু জিনিস থাকে, যেমন একটি কোদাল থাকে, একটি ঝুড়ি থাকে, একটি বালতি থাকে, এটি প্রত্যেকের কাছেই থাকে। তো তেমনি এই সমস্ত 3টা এলিমেন্ট নিয়ে উনি যাত্রা শুরু করেন পাচুরিয়ার দিকে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে। আসলে ব্যাপারটা ছিল হচ্ছে ওনার বাবা একটি কাজে আটকে গেছিলেন, এই জন্য উনি আসতে পারেন নাই বাসায়। তো উনি যেহেতু আসতে পারেন নাই, ওনার মাও কিছু বলতে পারেন নাই, উনিও বুঝতে পারেন নাই যে বাবা আসলে কোথায় গেছে। তো উনি মনে করছেন হয়তো ওদিক দিয়ে চলে গেছে। তো এই কারণে উনি বাবা চলে গেছেন মনে করে
উনি পাচুরিয়া চলে যান। কিন্তু তার বাবা ঘন্টাখানেক পরে বাড়িতে ফিরে আসে। পরে বাড়িতে এসে শোনে যে লিটন সে চলে গেছে আর কি পাচুরিয়ার দিকে। তখন সে চিন্তা করে যে আজকে তো অনেক কাজের মধ্যে ছিলাম, যেহেতু লিটন গেছে আজকে আর আমি ওখানে যাব না। তো লিটন দা উনি সেখানে চলে যান। সেখানে চলে যাওয়ার পরে বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করেন। যেহেতু ওই দিন উনি একা ছিলেন, ওনার বাবা ছিল না সাথে, এই জন্য সময়টা অন্য দিন থেকে বেশি লেগে যায়। বেশি লেগে যাওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে সন্ধ্যার পরও ওনার কাজ শেষ হয়নি। সন্ধ্যার বেশ খানিকক্ষণ ওনাকে কাজ করতে হয় সন্ধ্যার পর, তারপর ওনার কাজ শেষ হয়। এবং ওনাদের পেমেন্টটা ছিল ডেইলি বেসিসে, মানে প্রতিদিন হাজিরা হওয়ার পর প্রতিদিনের টাকা প্রতিদিনই দিয়ে দিত বাজার কমিটি। তো যেহেতু ওই দিন উনি একা কাজ করেছে, একা দুইজনের কাজ করেছে, এই জন্য দেখা যাচ্ছে যে আর একজনের কাজের অর্ধেক বেতনটাও তাকে দেওয়া হয়। মানে ওনার বলতে পারেন যে দুইজন কাজ করলে যেটা, তো তার একজনের অর্ধেক টাকা মানে 1.5 গুণ সে টাকাটা তাকে দেওয়া হয়। তো উনি চিন্তা করেন যেহেতু আজকে একা কাজ করলাম, তো বাজার যখন ওইখান থেকে কাজ করতে করতে যখন মাছ বাজারের দিকে যান, উনি খেয়াল করেন যে ওই দিন বেশ ভালো ইলিশ মাছ উঠেছিল। তো উনি চিন্তা করেন যে যেহেতু আমার কাছে টাকা আছে, এক্সট্রা টাকা আছে বাড়ির জন্য, একটু ইলিশ মাছ কিনে নিয়ে যাই। এবং উনি 2টো ইলিশ মাছ কেনেন। এক জোড়া ইলিশ মাছ কিনে উনি হাঁটা শুরু করেন, আবার রেল লাইন ধরে হাঁটছেন। তখন কিন্তু রাত বাজে 8টার মতো। রাত 8টা বাজে, খুব যে রাত তা কিন্তু নয়, রাত 8টা বাজে ওনার ভাষ্য অনুযায়ী। উনি যখন আসছিলেন, আসার সময় পাচুরিয়া থেকে রাজবাড়ি আসার পথে 4টা রেলের ছোট ছোট ব্রিজ পড়ে, 4টা ব্রিজ। এর মধ্যে পাচুরিয়ার কাছে একটা, আর বিভিন্ন জায়গায় একটা, এবং সর্বশেষ যে ব্রিজটা পড়ে আমাদের সেই ভয়ঙ্কর হন্টের যে জায়গা, সেটা লোকোশেড। এই লোকোশেডের এখানে একটা ব্রিজ পড়ে। লোকোশেডটাই রাজবাড়ি শহরে ঢোকার সময় সর্বশেষ ব্রিজ পাচুরিয়া থেকে আসার পথে। উনি ফার্স্ট যে ব্রিজের কাছে যখন আসছেন, উনি ওনার হাতে ওনার বালতি আছে, ঝুড়ি আছে, ওনার কোদাল আছে, এবং সাথে 2টো মাছ নিয়ে উনি আসছিলেন। উনি আসার পথে যখন ওই ব্রিজের ছোট ব্রিজটার কাছাকাছি এসেছেন, হঠাৎ করে পেছন থেকে একজন ওনাকে ডাকছে, হে লিটন, কাহা যা রাহা হে তু? এটা শুনে উনি ঠিক এইভাবে ডেকেছে হিন্দি ভাষায়। এখানে একটু বলে রাখি লিসেনার, সেটা হচ্ছে যে এই যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন আমাদের এলাকায়, তো ওনারা কিন্তু হিন্দি ভাষায় কথা বলেন। মানে যখন ওনারা নিজেরা কথা বলেন, অনেক সময় ওনারা হিন্দি ভাষায় কথা বলেন। যদিও এখন সেই ভাষার প্রচলনটা ওনাদের মধ্যে কমে গেছে, এখন ওনারা সবসময় নিজেদের মধ্যেও বাংলা ভাষায় কথা বলেন। তবে এখনো অনেকে দেখা যায় হিন্দি ভাষায় কথা বলেন। তার কারণে ওনারা যেহেতু নিজেরা হিন্দি ভাষায় কথা বলতেন, উনি যেহেতু এই হিন্দি ভাষায় তাকে ডাক দিয়েছে, তখন উনি চিন্তা করেন যে হয়তোবা আমাদেরই কেউ হয়তোবা এখানে আছে, এজন্য আমাকে দেখে ডাক দিয়েছে। তখন তো উনি অনেক ছোট ছিলেন। অনেক ছোট বলতে তখন তার বয়স 15-16 বছর ছিল, খুব বেশি ছোট না, 15-16 বছর ছিল আর কি। তখন উনি পেছন দিকে তাকান, তাকিয়ে দেখে যে কেউ নাই। তখন উনি ফার্স্টের দিকে মনে করেন যে কেউ মনে হয় তার সাথে মশকরা করছে। এটা চিন্তা করে তো উনি আবার ওই ব্রিজটা পার হয়ে, ব্রিজটা রেলের স্লিপার থাকে, তো একটা স্লিপারের উপর পা আর একটা স্লিপারের উপর পা এইভাবে দিয়ে ব্রিজ পার হয়ে গেছেন। উনি পার হওয়ার পরে আবার হাঁটা শুরু করেছেন। যখন হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটার পার হওয়ার পরে আর একটা ব্রিজের কাছে এসেছেন, তখন হঠাৎ করে পিছন থেকে আবার ওই ঠিক হিন্দি ভাষায় তাকে বলছে, কিরে, আমি তোকে ডাকলাম, তুই শুনতে পেলি না? উত্তর দিস না কেন? এটা কিন্তু হিন্দি ভাষায় বলেছে, আমি আপনাদেরকে বাংলায় বলছি। আমাকে উনি ঠিক যেভাবে বলেছেন, আমি যদি হিন্দি ভাষায় পারি না, এই জন্য আমি একদম হুবহু ওইভাবে বলতে পারলাম না, বা বলতে গেলেও ভুল হয়ে যাবে, এই জন্য আমি একটু অ্যাভয়েড করে গেলাম। লিসেনার, আমার এই অক্ষমতাটাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো তখন তাকে যখন এই কথা বলে যে কিরে, তোকে ডাকলাম, তুই সাড়া দিলি না কেন বা উত্তর দিলি না কেন, তখন সে পেছন দিকে তাকিয়ে যখন কাউকে পায় না, তখন বলে যে, কে তুই? আমাকে ডাকলি, আমি তো কোথাও খুঁজে পেলাম না তোকে। কে তুই? আমার সামনে আয়। সামনে না আসলে আমি বুঝবো কিভাবে? তখন
সে উত্তর দেয়, আমি তো তোর সামনে না রে, আমি তো তোর নিচে। তখন এই লিটন দা খেয়াল করেন ওই ব্রিজের নিচে তখন কিন্তু পানি ছিল না, শীতকাল ছিল তখন, এইখানে ওই সময় ব্রিজের নিচে কোনো পানি ছিল না। তখন নিচ থেকে ভয়ঙ্কর এক ধরনের শব্দ ভেসে আসছিল, একদম গ গ শব্দ, তার মাঝে মাঝে মানে বিড়াল বা কুকুর যেভাবে গড় 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 শব্দ করে এমন শব্দ, এরকম ভয়ঙ্কর শব্দ নিচ থেকে উঠে আসছিল। ওই সময় লিটন দা খুব ভয় পান, খুবই ভয় পান। যখন বলে যে আমি তো তোর পিছনে বা কাছে না, আমি তো তোর নিচে, তখন উনি বুঝতে পারেন যে আসলে ওনার সাথে প্যারানরমাল কোনো ঘটনা ঘটছে। নিচে বলতে বোঝাচ্ছে ব্রিজের নিচের থেকেই কথাগুলো আসছে এবং নিচের থেকে সেই শব্দও হচ্ছে, গড়গড় গড়গড় শব্দ। তখন উনি চিন্তা করেন যে আমি তো এখন পেছন দিকে যেতে পারবো না, আমার বাড়ি তো সামনের দিকেই যেতে হবে, আমাকে তো ব্রিজটা পার হতে হবে। তখন উনি যেহেতু একটা স্লিপারের উপরে মানে পা দিয়ে আবার একটা স্লিপারের উপর পা দিয়ে এইভাবে ব্রিজগুলো পার হতে হয়। আপনারা যারা রেলের ব্রিজগুলো দেখেছেন আপনারা জানেন যে এগুলো কিন্তু এমনই হয়, ছোট ছোট যে ব্রিজগুলো এলাকাগুলোতে বিভিন্ন রেলের লাইনে দেওয়া হয় আর কি, যদি সেখানে পানির কোনো নিচ দিয়ে চলে যাওয়ার কোনো থাকে সেখানে এরকম দেওয়া হয়। তখন উনি যখন 2-3টা স্লিপার পার হয়েছেন তখন ওনার চোখটা আসলে মানে অটোমেটিক্যালি নিচের দিকে চলে যায় এবং নিচের দিকে উনি যেটা দেখতে পান আসলে আমরা সেটা হয়তো বা হলিউডের মুভিগুলোতে মাঝে মাঝে দেখতে পাই। উনি নিচের দিকে তাকিয়ে দেখেন চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল যে বিশাল একটা হা করে আছে ঠিক ব্রিজের নিচে, বিশাল একটা হা করে আছে। এবং হা করার পরে আমরা যেমন যদি হা করি আমরা মুখের ভেতর থেকে এক ধরনের বাতাস বের হয়ে আসে বা একটু গরম গরম একটা আভা আমরা কিন্তু টের পাই। তো ঠিক সেই একটা হা করার ফলে তার মুখের ভিতর থেকে এক ধরনের বাতাস বের হয়ে লিটনদার গায়ে এসে লাগে এবং উনি নিচের দিকে তাকিয়ে দেখতে পান যে এত বড় হা করে আছে, মনে হচ্ছে যে বিশাল একটা দানব হা করে আছে এবং শুধু একটা স্লিপারের যদি আরেকটা স্লিপারে পা দিতে ওনার ভুল হয় এবং নিচে পড়ে যান সরাসরি ওই জিনিসটার মুখের মধ্যে উনি পড়ে যাবেন, বিশাল হায়ের মুখের মধ্যে পড়ে যাবেন। এবং আপনারা চিন্তা করেন সেই ফিলিংটা যে ওনার গায়ের নিচ থেকে সেই ওই ভয়ঙ্কর যেই দানবের মতো যে জিনিসটা আছে তার মুখের বাতাসটা, গরম একটা বাতাস তার গায়ে লাগছে, তার শরীরে এসে লাগছে নিচ থেকে। এবং উনি তাকিয়ে এই দৃশ্য যখন দেখেন যে বিশাল হা এবং তার জিহ্বা পর্যন্ত দেখা যাচ্ছে, জিহ্বা দেখা যাচ্ছে, তার দাঁত দেখা যাচ্ছে, এত বড় হা মানে এত বড় প্রকাণ্ড হা করে আছে তার দিকে। আসলে এই দৃশ্য দেখার পরে উনি সামনে যে এক পা দেবেন সেই উপায়টাও ছিল না, কোনোভাবেই সেই উপায় ছিল না। কারণ উনি চিন্তা করছেন এখন যদি সামনে এক পায়ে দিয়ে একটু ভুল হয়ে যায়, আমি যদি নিচে পড়ে যাই আমাকে তো এই জিনিসটা খেয়ে ফেলবে। আসলে ওনার সাথে যে মাছ ছিল এই মাছের জন্য এই জিনিসটা পিছু নিয়েছিল ওনার। কিন্তু উনি সেখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, কোনো লোকজন আসে না। তো হঠাৎ করে পেছন থেকে দেখে অনেক দূর থেকে একটা লোক আসছে। তো উনি ওই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকার পরে যখন ওই লোকটা কাছে আসার পরে সে জিজ্ঞেস করে, কে বাবা তুমি এখন এই ব্রিজের মাঝখানে দাঁড়িয়েছো কেন? বলে যে আমার খুব ভয় লাগছে, পার হতে পারছি না। তখন বলে আসো আমি তোমাকে পার করে দিচ্ছি। তখন উনি সাথে সাথে ওনাকে পার করে দেন। কিন্তু সমস্যা হলো ওই লোকটার বাড়ি ছিল একদম পাশেই, ওই ব্রিজের পাশেই, যার কারণে উনি তো ওনার বাড়িতে চলে যান। আর যখন ওই লোকটা এসেছে তখন আর নিচ থেকে ওই হা করা যেই বিশাল মুখ এটি কিন্তু আর তখন ছিল না, যার কারণে ওই লোকটা ওখানে এসে কিছু দেখেনি। এখন যেহেতু ওই লোকটার বাড়ির পাশে আর লোকটা তারা ছিল যতটুকু দেখে লিটনদা মনে করেছেন তাকে যদি বলা হয় যে আমাকে একটু এগিয়ে দেন, ঠিক কতটুকুই বা এগিয়ে দেবে, এখনো তো প্রায় অনেকটা পথ রয়েছে। এই জন্য লিটনদা সাহস করে আর কিছু বলেন নাই,
তাকে যে আমি নিজে সাহস সঞ্চয় করেন, সাহস করে তাকে বলেন নাই যে আমাকে আপনি এগিয়ে দেন। লিটন দা আবার হাঁটা শুরু করে, হাঁটতে 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 থার্ড যে ব্রিজটা আছে, এটা আপনার দাঁতশি বাজারের কাছে একটা ব্রিজ আছে, দাঁতশি বাজার, এটা হলো থার্ড ব্রিজ। পাঁচুড়ি থেকে আসার সময় থার্ড ব্রিজ এটা। দাঁতশি বাজারের কাছে একটি ব্রিজ আছে। এই ব্রিজের কাছে এসে উনি তেমন কোনো কিছু ফিল করেন না, তেমন কিছুই ফিল করেন না, একদম স্বাভাবিক ছিল। কিন্তু উনি যখন লোকোশেডের কাছে যে ব্রিজটা আছে সেইখানে চলে আসেন, আসার পরে উনি ফিল করছিলেন পেছন থেকে মনে হচ্ছে বড় পা, কিন্তু খালি পায়ে এবং পা ভেজা বা কাদাযুক্ত পা, এরকম থপ 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 করে হেঁটে হেঁটে পেছন থেকে আসছে। উনি পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পান না। উনি যখন পেছন দিকে তাকান তখন সেই পায়ের শব্দটাও আর পাওয়া যায় না। আবার যখন ঘুরে উনি হাঁটা শুরু করেন তখন আবার সেই থপ 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 সেই পায়ের শব্দটা সে শুনতে পায়। তখন এই ব্রিজের কাছে এসে উনি তখন চিন্তা করছেন যে এমনিতেই তো জায়গাটা হন্টেড, এখন কি আমি পার হব কি হব না, কি করা যায় উনি ভাবছেন। তখন উনি সাহস নিয়ে ওনার ধর্মের যেই সমস্ত মন্ত্র আছে সেগুলো পড়ে উনি সাহস করে ব্রিজটা পার হয়ে যান। যখনই ব্রিজ পার হয়ে যান তখনই ওনার কাছে মনে হয় খুব শক্ত একটা হাত ওনার কাঁধের উপরে কেউ রাখলো। যখন খুব শক্ত একটা হাত কাঁধের উপর রাখে উনি স্পষ্টভাবে ফিল করছিলেন যে এই হাতটি কিন্তু কোনো ছোট হাত না, এটা এত বড় হাত। মানে স্বাভাবিক মানুষের এত বড় হাত বা আঙ্গুলগুলো হয় না। পিঠের উপরে যখন মানে ওনার কাঁধের উপরে যখন হাত রাখে তখন সেটা উনি ফিল করেন। তখন উনি পেছন দিকে সাহস করে তাকান, তখন তাকিয়ে দেখেন ঠিক ব্রিজের ওই পাশে একটি মোটা আকৃতির মানুষ দাঁড়ানো, এবং ওইখান থেকে সে হাতটা প্রায় 20 হাত লম্বা করে তার পিঠের উপর হাত দিয়েছে। এবং যখন উনি তাকান, লিটন দা যখন ওইদিকে তাকান তখন ওই জিনিসটা বলে, কি রে তুই আমাকে মাছগুলো দিয়ে গেলি না, তুই খেতে পারবি এইগুলো বাড়িতে নিয়ে? তখন লিটন দা যেটা করেন, তখন উনি যেহেতু আর সামনে কোনো ব্রিজ ছিলেন এবং উনার বাসার কাছাকাছি উনি চলে এসেছেন ততক্ষণে, তখন উনি ছুটে দেন দৌড়। মাছ কিন্তু ওনার সাথেই আছে। ওনার কথা ছিল যে আমি টাকা দিয়ে মাছ কিনেছি, আমি কাউকে দেব না, এটা মাছ সাথে ছিল। মাছ সাথে নিয়েই দৌড়ে গিয়ে ওনাদের যে কলোনি, ওই কলোনির সামনেই একটি কালী মন্দির রয়েছে, সেই মন্দিরের সামনে গিয়ে উনি পড়ে যান, চিৎকার দিয়ে পড়ে যান। তো মন্দিরে যিনি পুরোহিত ছিলেন, উনি এখন মারা গেছেন যদিও, আমি তাকে দেখেছি। তো এই পুরোহিত তখন বের হয়ে আসেন, বের হয়ে এসে বলেন যে কিরে লিটন তোর কি হয়েছে? তখন লিটন দা সব ঘটনা খুলে বলেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। তখন ওই পুরোহিত বলেন তোর মাছ কই? বলে এই যে মাছ। তো দুটো মাছ যখন উনি দেখান, ওখানে লিটন দার চিৎকারে আরো লোক যখন চলে আসে এখানে, তখন সবাই দেখতে পায় আমরা যখন কোনো মাছ, যখন একটা পুরো বা আস্ত একটা মাছ যখন আমরা প্লেটে নিয়ে খাওয়া শুরু করি, তখন এক পাশ থেকে যখন আমরা খাই তখন দেখা যায় এক পাশে খেতে খেতে এক পাশের কাঁটা বের হয়ে গেছে, অপর পাশটা থাকে, এবং অপর পাশটা আবার আমরা উল্টিয়ে তখন খাওয়া শুরু করি। তখন দেখে ওই দুটো মাছই সম্পূর্ণ এক পাশ থেকে খেতে খেতে লেজ পর্যন্ত কিছু নেই, আর এক পাশ মানে অক্ষত আছে। দুটো মাছেরই একই অবস্থা। তখন পুরোহিত যেটা করেন সেটা হচ্ছে এই মাছ দুটো হাতে নিয়ে রেল লাইনের পাশেই তো ওনাদের জায়গা, ওনারা যেখানে থাকেন, মাছ দুটো পাশে নিয়ে উনি সাথে সাথে এই রেলের এইদিকে ছুঁড়ে মারেন। ছুঁড়ে মারার সাথে সাথে সবাই অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, মানে গম 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 শব্দ। মনে হচ্ছে যে ওই কোনো একাধিক কোনো কিছু ওই মাছের উপরে ঝাঁপিয়ে পড়েছে, এরকম খচখচ শব্দ, গম গম শব্দ, এরকম কিছু কোনো শব্দ, এবং পরে সেই শব্দটা মিলিয়ে যায়।
তখন সবাই সেই শব্দটা শুনতে পায় যে কোনো একটা জিনিস দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে ওখানে কিছু আছে, কারণ চাঁদের আলোতে সেখানে মানে কোনো কিছু দেখা না গেলেও কোনো কিছুর উপস্থিতি সেখানে টের পাওয়া যাচ্ছে, এরকম শব্দ হচ্ছিল। তো তারপরে লিটন দা এই ঘটনায় খুব ভয় পান। ভয় পাওয়ার পরে ওনাকে ওই যে পুরোহিত, ওনাদের যে পুরোহিত আছেন, তিনি তাকে তাদের যে ধর্মীয় রিচুয়াল আছে সেই অনুযায়ী তাকে একটু ট্রিটমেন্ট করার চেষ্টা করেন এবং স্বাভাবিকভাবেই ওনার কয়েকদিন জ্বর ছিল এবং সুস্থ হয়ে যান। লিসেনার, মাছের ঘটনা আমরা অনেকেই বিভিন্ন সময় শুনেছি বা আমিও বলেছি বিভিন্ন সময়, কিন্তু এই যে মানে পেছন থেকে ডাকা, এটাও স্বাভাবিক, কিন্তু ব্রিজের নিচে যে হা করে আছে এবং সেই মানে এমন ভাবে হা করে আছে যে সেটা সেই হার মুখের মধ্যে একটা গরম বাতাস এসে তার গায়ে লাগছে। আপনারা একবার ফিল করুন জিনিসটা। তার দীর্ঘ চলার পথে 4টা রেলওয়ে ব্রিজের, একটা ব্রিজ ছাড়া 3টা ব্রিজের এখানে এসে ঠিক এই ব্রিজের কাছে এসেই তার এই সমস্যাগুলো ঘটল। লিসেনার, লিটনদার আরো অসংখ্য স্টোরি রয়েছে, উনি আমার সঙ্গে শেয়ার করেছেন। আমি খুব তাড়াতাড়ি আরো ওনার স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি এই স্টোরিটা সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাসেল ভাইকে ধন্যবাদ। ভূত.com এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমরা আছি আপনাদের সাথে ভৌতিকতা নিয়ে, দ্য হরর স্টোরির সাথে। আপনাদের নতুন নতুন ভূতের গল্প এবং ভয়ানক সব কাহিনী শোনাতে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটা কেমন লাগলো সেটা জানাবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।